1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 7 এখনো যদি না দেখে থাকো তাহলে তোমাদেরকে প্রত্যেককে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলে তোমরা চলে যাও, প্লেলিস্টে গেলে তোমরা কিন্তু প্রত্যেকটা চ্যানেলের কনসেপ্ট কিন্তু তোমরা খুব সহজেই জানতে পারবে। এবং আমি অন্যদের মতন অনেক বড় বড় লেন্দি ভিডিও বানাই না, 30 থেকে 35 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টারকে কভার করার চেষ্টা করি, টু দি পয়েন্ট, অর্থাৎ WBC HSC সিলেবাস অনুযায়ী আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারটাকে তুলে ধরলাম। তো চলো দেরি না করে আজকে আমরা দেখে নি যে মার্কেটিং ম্যানেজমেন্ট কি এবং মার্কেটিং মিক্স কি। তো দেখো, অ্যাট ফার্স্ট সবার আগে আমাদেরকে জানতে হবে সেটা হলো মার্কেট কি। তো দেখো, আমরা দৈনন্দিন জীবনে আমরা অনেক পণ্য ব্যবহার করি, যেমন রুটি, মাখন, বিস্কুট, দুধ, পনির, কলম, নোটবুক, বই, স্কুটার, এগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করি। তো এই প্রোডাক্টগুলোকে কিনতে গেলে আমরা কোথা থেকে গিয়ে কিনতে পারি? মার্কেট থেকে গিয়ে কিনতে পারি। আর এগুলো যারা বিক্রি করে তাদেরকে কি বলা হয়? মার্কেটার্স, অর্থাৎ যারা সরবরাহ করে, বলতে পারলাম। আর যারা এই পণ্যগুলো কেনে তাদেরকে কি বলা হয়? কাস্টমার্স। আমি দেখো তোমাদের জন্য ইয়েলো কালার মার্ক করে দিলাম। এছাড়াও পণ্য ও সেবার আদান প্রদান হয় ম্যানুফ্যাকচারার ও কাস্টমারের মধ্যে। এই সমস্ত কার্যকলাপকে মার্কেটিং বলা হয়। অর্থাৎ একটা প্রোডাক্ট বানানো, সেই বানিয়ে সেটাকে কি করা? মার্কেটে নিয়ে এসে সেল করা, কাস্টমারকে স্যাটিসফাই করা, করিয়ে প্রফিট আর্ন করা, এটাই হলো মার্কেটিং এর কাজ। বলতে পারলাম। কাস্টমার কারা? যারা প্রোডাক্টটাকে কেনে তাদেরকে কাস্টমার বলা হয়, আর যারা প্রোডাক্টটাকে বিক্রি করে তাদেরকে কি বলা হয়? মার্কেটার্স। অর্থাৎ মার্কেট, কাস্টমার আর মার্কেটার, এই তিনটি শব্দ মার্কেটিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই এই তিনটি শব্দের অর্থ বিস্তারিতভাবে বুঝে নিতে হবে। তো চলো আমরা জেনে নিই যে মার্কেট কাকে বলে। মার্কেট মানে হয়ে গেল বাজার, অর্থাৎ এমন একটি স্থান যেখানে ক্রেতা ও বিক্রেতা একে অপরের সাথে দেখা করে এবং যেখানে কি করছে? ক্রেতারা ক্রয় করে এবং বিক্রেতারা বিক্রি করে। তো সেটাকে আমরা কি বলবো? মার্কেট। তো আগে কি হতো? এই মার্কেট টার্মটা যেটা ছিল সেটা কিন্তু অনেকটা ন্যারো ছিল। এখন কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমরা অনলাইন শপিং করি, তাই না? আমরা ইন্টারনেট শপ থেকে, আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে আমরা কিনে থাকি। তাহলে এই অনলাইন শপিং এর জায়গাটাকেও এখন কিন্তু মার্কেট হিসাবে ধরা হয়। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে মার্কেট হলো এমন একটা প্লেস বা এমন একটা জায়গা যেখানে বায়ার এবং সেলাররা মিট করে। ওকে, বলতে পারলাম। কাস্টমার্স, কাস্টমার্স কাদেরকে বলবে? সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা তাদের চাহিদা ও ইচ্ছার সন্তুষ্টির খোঁজে তারা কি করে? মার্কেটে যায়। অর্থাৎ তারা মার্কেট থেকে পণ্য বা সেবা ক্রয় করে থাকে। তো তাদেরকেই আমরা কি বলবো? কাস্টমার। এই কাস্টমার যখন আমরা পড়বো সেখানে না তিনটে টার্ম জেনে নেওয়া দরকার। সেটা হলো নিড, ওয়ান্ট আর ডিম্যান্ড। নিড কাকে বলছে? যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো না হলে চলবেই না, যেমন রুটি, কাপড়া, মাকান, অর্থাৎ যেগুলো আমাদের কম্পালসারি, যেগুলো আমাদের লাগবেই, সেগুলোকে আমরা কি বলবো? নিড। আর যেগুলো হলে আমাদের জীবন ধারণ করাটা আরো অনেক ইজি হয়ে যাবে, তো সেটাকে আমরা কি বলবো? ওয়ান্ট। বলতে পারলাম। আর ওয়ান্ট বলতে গেলে তুমি কি বলবে? এসি, মোবাইল ফোন, এগুলো ছাড়াও কিন্তু আমরা বাঁচতে পারি, কিন্তু এগুলো কি হচ্ছে? আমাদের ওয়ান্ট, মানে এগুলো হলে আমাদের জীবন আরো অনেক বেশি স্মুথ হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেলে। ডিম্যান্ড, ডিম্যান্ড কি? তোমার নিড রয়েছে বা তোমার ইচ্ছা রয়েছে, শুধু থাকলে হবে না, সেই ইচ্ছার পেছনে তোমার ক্রয় ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ পারচেজিং পাওয়ার থাকতে হবে। যদি পারচেজিং পাওয়ার যদি না থাকে তাহলে সেটাকে আমরা কখনোই ডিম্যান্ড বলতে পারি না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। অর্থাৎ টাকা থাকতে হবে, ভিটামিন এম থাকতে হবে জিনিসপত্র কেনার জন্য। যদি তোমার কাছে ভিটামিন এম থাকে তবেই সেটাকে আমরা কি বলবো? ডিম্যান্ড। আদারওয়াইজ ওটাকে আমরা ডিম্যান্ড বলবো না। ঠিক আছে। মার্কেটার্স বা সেলার কাকে বলে? যে মার্কেটে পণ্য বা সেবা বিক্রি করে। ঠিক আছে, বিক্রি করে কি করছে? গ্রাহকদের ইচ্ছে পূরণ করছে, গ্রাহকদের অভাব মোচন করছে। ঠিক আছে, কাস্টমারদেরকে স্যাটিসফ্যাকশন করছে এবং এই স্যাটিসফ্যাকশনের থ্রু দিয়ে তারা কি করছে? প্রফিট আর্ন করছে। তাদেরকে আমরা কি বলবো? মার্কেটার অর সেলার। মার্কেটার প্রধানত দুটি প্রকার হয়। নাম্বার ওয়ান হচ্ছে গুডস মার্কেটার, অর্থাৎ যারা গুডস বিক্রি করে, যারা পণ্য বিক্রি করে, যেমন হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, শ্যাম্পু, সাবান, তেল, এগুলো বিক্রি করে থাকে। তো এগুলোকে বলা হয় গুডস মার্কেটার, অর্থাৎ পণ্য বিক্রি করছে। আবার বাজারে কিছু সার্ভিস মার্কেটার আছে যারা কিন্তু বাজারে কোনো পণ্য নয়, তারা সেবা বিক্রি করে, যেমন SBI, ইন্ডিয়ান এয়ারলাইন্স, এরা হলো কিন্তু সার্ভিস প্রোভাইড করছে। ঠিক আছে। আচ্ছা, এরপর মার্কেট তো আমরা জেনে গেলাম, তাহলে স্যার মার্কেটিং কাকে বলে?
মার্কেটিং দেখো, আমি তোমাকে না, আমি আমার ভাষায় তোমাদের সামনে তুলে ধরছি। মার্কেটিং এর কাজটা না একটা মানে ওয়াইড একটা কনসেপ্ট, ঠিক আছে? আমরা মনে করি কি বলতো, মার্কেটিং মানে হলো ও মার্কেটিং এর কাজে ঢুকেছিস তার মানে তুই সেলস করছিস। হেভি প্রেশার না কাজে, খুব ভুল ধারণা। একটা র মেটেরিয়ালস, একটা প্রোডাক্ট বানাতে গেলে কি দরকার লাগে? র মেটেরিয়ালস। তাহলে সেই র মেটেরিয়ালসটা কেনা থেকে শুরু করে সেটা কিভাবে তৈরি হবে, কোথায় তৈরি হবে, কিভাবে কাস্টমারের কাছে আমরা বিক্রি করব, আজকে কিসের থ্রু দিয়ে আমরা প্রমোশন করব, এই এবং কাস্টমারকে আমরা কিভাবে স্যাটিসফাই করব, করে আমরা প্রফিট আর্ন করব, এই টোটাল কাজটা, অর্থাৎ প্রোডাক্টটা বানাবার আগে থেকে কাস্টমার স্যাটিসফ্যাকশন অবধি এই টোটাল ভেতরে যে যতগুলো কাজ রয়েছে, এই টোটাল কাজটা কি বলা হচ্ছে? মার্কেটিং। বলতে পারলাম? এই মার্কেটিং এর মধ্যে কি হচ্ছে, যখন আমরা কোনো প্রোডাক্টকে আমরা যখন বিক্রি করছি, আমরা যখন সেলস করছি, তখন সেটাকে কি বলা হয়? সেলস। তার মানে সেলস কিন্তু মার্কেটিং এর একটা পার্ট। মার্কেটিং কিন্তু একটা ওয়াইড কনসেপ্ট, সেলস হলো একটা ন্যারো কনসেপ্ট। আশা করি তোমাদের সামনে বুঝতে পেরেছি। তো দেখো মার্কেটিং এর মধ্যে কি কি রয়েছে। মার্কেটিং এর মধ্যে রয়েছে পণ্যটাকে ডিজাইন করা, প্যাকেজিং করা, সেটাকে স্টোর করা মানে গোডাউনের মধ্যে, সেটাকে ট্রান্সপোর্টে করে পৌঁছে দেওয়া, ব্র্যান্ডিং করা, সেটাকে বিক্রি করা মানে সেল করা, বিজ্ঞাপন দেওয়া মানে প্রমোশন করা, এবং গ্রাহকদেরকে তাদের কাছ থেকে তাদের রিভিউজ নেওয়া, তাদেরকে স্যাটিসফাই করা। এই সমস্ত কাজটা হলো মার্কেটিং এর কাজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো মার্কেটিং কি জিনিস। তো দেখো মার্কেটিং এর সংজ্ঞা, মূল সংজ্ঞা হলো ফিলিপ কটলার। অর্থাৎ এই সংজ্ঞাটা কিন্তু তোমরা প্রত্যেকেই মনে রাখবে, কারণ হলো ফিলিপ কটলার আধুনিক মার্কেটিং এর জনক। বলতে পারলাম? আধুনিক যে মার্কেটিং ব্যবস্থা রয়েছে তার জনক হলো ফিলিপ কটলার। এটা এমসিকিউ টাইপ কোশ্চেনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। মার্কেটিং হলো সেই সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ সামাজিক প্রক্রিয়া কেন বলছে? মার্কেটিং কোথায়? সমাজের মধ্যেই হয়ে থাকে। দ্যাটস ওয়াই এটা হলো সামাজিক প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠী তাদের প্রয়োজন ও ইচ্ছা পূরণ করে, সৃষ্টি, প্রস্তাবনা এবং অন্যের সাথে স্বাধীনভাবে পণ্য বা সেবা বিনিময় করে মূল্যবান সম্পর্ক তৈরি করে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো যে একটা প্রোডাক্ট তৈরি করছে, কাস্টমারদেরকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে সেই প্রোডাক্টটা, এবং সেখান থেকে কি করছে? অর্থ রোজগার করছে। এই টোটাল কাজটাই হলো কিন্তু মার্কেটিং। মার্কেটিং এর বৈশিষ্ট্য হলো ফোকাস অন কাস্টমার নিডস। মার্কেটিং এর প্রধান বৈশিষ্ট্য হলো দেখো ডেইলি লাইফে কাস্টমারদের কিন্তু চাহিদা, রুচি এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। তো মার্কেটিং এর ফার্স্ট কাজ হলো যে আজকে কাস্টমাররা তারা কি চাইছে, কি হলে তারা স্যাটিসফাই হবে সেই দিকে খেয়াল রাখা, সেই অনুযায়ী পণ্য তৈরি করা। বলতে পারলাম? কারণ কাস্টমারই হলো ব্যবসা রাজা, কিং। এটা কিন্তু আমরা আগেই পড়ে এসেছি আগের চ্যাপ্টারে, তাই না? তো সেক্ষেত্রে কাস্টমারকে কিন্তু ফোকাস করতে হবে। তো কাস্টমারের যে নিডস আছে, কাস্টমারের যে ডিমান্ডস আছে, সেটাকে স্যাটিসফাই করতে হবে। বলতে পারলাম? নাম্বার 2, ক্রিয়েটিং মার্কেট অফারিং। অর্থাৎ বাজার প্রস্তাব হলো একটি পণ্য বা সেবা, তার বৈশিষ্ট্য, আকৃতি, আকার, রং ইত্যাদি উল্লেখ করা, প্রস্তাব করা হয়। অর্থাৎ মার্কেট অফার, অর্থাৎ মার্কেটে গিয়ে এই প্রোডাক্টগুলোকে অফার করা হয়, সেল করা হয়। বলতে পারলাম? কাস্টমার ভ্যালু, একজন ক্রেতা পণ্য কেনার আগে তার মূল্য ও সন্তুষ্টি বিশ্লেষণ করে। অর্থাৎ একটা জিনিস কিনতে গেলে তুমি কিন্তু সহজে কিনে নাও না, তুমি ভাবো যে এই প্রোডাক্টটা তোমার কি আদৌ স্যাটিসফ্যাকশন দিতে পারবে, এটা কি, এই দামটা কি হওয়া উচিত। তুমি যদি দেখো যে ওই প্রোডাক্টের যা দাম তার থেকে তুমি ওই প্রোডাক্টটা থেকে বেশি স্যাটিসফাই হবে, তবেই কিন্তু তুমি ওই প্রোডাক্টটা কেনো, তাই না? তো দ্যাট ইজ কল হলো কাস্টমার ভ্যালু। তাহলে দামটা এমন একটা রাখা দরকার এবং প্রাইসটা এমন রাখা দরকার পণ্যের, যেটা গ্রাহকের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য থাকে। তুমি যদি অ্যাবনর্মাল কিছু একটা দাম রেখে দাও তাহলে লোক কিনবেই না। এক্সচেঞ্জ মেকানিজম, অর্থাৎ বাজারে কি হয়, দুটি পক্ষ থাকে, যেটা একজন হলো ক্রেতা আর একজন হলো বিক্রেতা, যাদের মধ্যে কি হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, যাদের মধ্যে কি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, বিনিময় হচ্ছে, পণ্য বা সেবার আদান প্রদান হচ্ছে। একজন কি করছে, পণ্য কিনছে, তার পরিবর্তে ক্রেতা কি করছে, টাকা দিচ্ছে। বলতে পারলাম? তো দ্যাট ইজ হচ্ছে এক্সচেঞ্জ মেকানিজম। বিনিময় পূর্বে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। দেখো এক্সচেঞ্জে কি হচ্ছে, কিছু কন্ডিশন রয়েছে, দুটো পক্ষ থাকতে হবে, ক্রেতা বিক্রেতা। এক পক্ষ অপর পক্ষকে মূল্যবান কিছু প্রদান করবে, তবেই সে কি করবে, অন্য পক্ষ সেই মূল্যবান গ্রহণ মানে মূল্যবান জিনিসটা নিয়ে তার পরিবর্তে দাম দেবে, এবং যদি তার পছন্দ যদি না হয় তাহলে তার কিন্তু প্রত্যাখ্যান করার অধিকার থাকবে। অর্থাৎ কাস্টমার কিন্তু রিজেক্ট করতে পারে, ঠিক আছে, তার যদি পছন্দ যদি না হয়। এবং এখানে মানিটারি কিন্তু একটা ট্রানজাকশন হবে।
ঠিক আছে, এটাই হলো এক্সচেঞ্জের কন্ডিশন। আচ্ছা, মার্কেটিং এর কার্যাবলী কি? নাম্বার 1, গ্যাদারিং অ্যান্ড অ্যানালাইজিং মার্কেট ইনফরমেশন। মার্কেটিং এর সবার ফার্স্ট কাজ হলো কি বলতো, যে এখন মার্কেটে কি চাহিদা রয়েছে, সেই মার্কেট এখন হচ্ছে কাস্টমাররা কি চাইছে, তাদের রুচি কি, তাদের পছন্দ কি, নতুন টেকনোলজি কি আসছে, সেই অনুযায়ী সেই ডেটাটাকে আগে ফার্স্টে গ্যাদার করা, তারপর সেটাকে অ্যানালাইজ করা যে কিভাবে আমরা বানাবো, কিভাবে আমরা মার্কেটিং করব, কিভাবে আমরা প্রোডাক্টটাকে ডিজাইন করব, কিভাবে লেবেলিং করব, কিভাবে ব্র্যান্ডিং করব, কিভাবে প্যাকেজিং করব এবং কিভাবে প্রমোশন করব, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আগে ফার্স্ট করে নিতে হবে, অ্যানালিসিস করতে হবে। যেমন দেখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি, ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ, ঠিক আছে, এই যে গাড়িগুলো রয়েছে বা পোর্সে, এগুলো তুমি কখনো দেখেছো যে বাংলা চ্যানেলে অ্যাড দেয়? তার মানে এরা কি তাহলে বিক্রি করে না? এরা বিক্রি করে, কিন্তু এরা না কিছু ইনফরমেশন গ্যাদার করেছে যে কোন কাস্টমার কোথায় বেশি রয়েছে, আমাদের এই হাই প্রাইস লাক্সারিয়াস কারগুলো কারা বাই করতে পারে, তো তারা কি কি জিনিস ফলো করে, তারা কোথায় যায়, তাহলে সেখানে আমরা প্রমোশন করব, অন্য জায়গায় আমরা প্রমোশন করে অর্থ নষ্ট করব না। বলতে পারলাম তো? দ্যাট ইজ হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা এবং সেটাকে অ্যানালিসিস করা মার্কেটিং ইনফরমেশনটা, সেই অনুযায়ী কি করা। সেকেন্ড পয়েন্ট হলো মার্কেটিং প্ল্যানিং করা, অর্থাৎ সেই অ্যানালিসিসের উপর বেস করে একটা প্ল্যান করা যে আমরা কি প্রোডাক্ট বানাবো, কিভাবে বানাবো, কোথায় বানাবো, কাকে দিয়ে বানাবো, কিভাবে সেল করব, সেটাকে প্ল্যান করা। বলতে পারলাম? তারপর প্রোডাক্টটাকে ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা। আজকে প্রোডাক্টটাকে শুধু তাড়াতাড়ি করে বানিয়ে দিলে হবে না, সেটার উপরে যেন ভালো স্টাইল থাকে, ভালো রং থাকে, ঠিক আছে, সেটা যেন ক্রেতারা পছন্দ করে, সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হয়। বলতে পারলাম? স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড হচ্ছে গ্রেডিং, অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু মানুষ গ্রেড দেখে তারপরেই কিন্তু কিনবে, তার গুণগত মান, ঠিক আছে, প্যাকেজিং, রং, মাপ, ঠিক আছে, এগুলো দেখে কিন্তু তারপর কিন্তু মানুষ কেনে, আদারওয়াইজ কিন্তু মানুষ কিনবে না। বলতে পারলাম? তাহলে স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট হতে হবে, ঠিক আছে, গ্রেড থাকতে হবে, এ গ্রেড, বি গ্রেড, এরকম কিন্তু কিছু প্রোডাক্ট থাকে। বলতে পারলাম তো? মানুষ অলওয়েজ চেষ্টা করবে সে যেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট যেন বাই করে। প্যাকেজিং আর লেবেলিং, এই দুটো জিনিসটা কি দেখো, ইয়েলো কালারটা হলো প্যাকেজিং আর গ্রিন কালার দিয়ে আমি করেছি হচ্ছে লেবেলিং। প্যাকেজিং মানে হলো যে প্রোডাক্টটা রয়েছে সেটাকে রক্ষা করতে হবে, অর্থাৎ প্রোডাক্টটা যাতে নষ্ট না হয়, তাহলে সেটাকে প্রোডাক্টটাকে রক্ষা করার জন্য যে আমরা একটা উপরে একটা প্যাকেজ করব, সেটাকে আমরা কি বলছি? প্যাকেজিং হলো পণ্যটাকে রক্ষা করে, যাতে ভেঙে না যায়, ক্ষয় যাতে না হয়ে যায়, যাতে ধ্বংস যাতে না হয়ে যায়, সেটাকে সংরক্ষণ করে। বলতে পারলাম? তুমি বলে স্যার একটা উদাহরণ দিয়ে বলুন। ধরো কলগেটের টুথপেস্ট, আজকে টুথপেস্টটা কি হচ্ছে, একটা টিউবের মধ্যে থাকে, তাহলে এই টিউবের মধ্যে যেটা রয়েছে সেটা হলো কিন্তু প্যাকেজিং। ওকে, বলতে পারলাম? আজকে বিস্কুটের প্যাকেটটা কি হচ্ছে, একটা প্যাকেজের মধ্যে থাকছে, তাহলে সেটা হলো কি, বিস্কুটটাকে বাইরে থেকে যদি হাওয়া লাগে তাহলে বিস্কুটটা কি হবে, নেতিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে সেটা থেকে রক্ষা করতে গেলে তাহলে বিস্কুটের প্যাকেটটাকে একটা সুন্দর প্যাকেজিং করতে হবে। বলতে পারলাম? ওই প্যাকেজিং এর ওপর আবার কিন্তু সুন্দর কালার ডিজাইন করতে হবে, যাতে লোকে লুক্রেটিভ হয়, যাতে ক্রেতারা ওটাকে পছন্দ করে, এবং লেবেলিং এর মধ্যে সেই পণ্যের গুণগত মান, তার দাম, এগুলো কিন্তু ব্র্যান্ড নেম, ঠিক আছে, নিউট্রিশন ভ্যালু, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, সেগুলো কিন্তু মেনশন থাকে। বলতে পারলাম? ব্র্যান্ডিং হলো কোনো কিছু একটা নাম বা কোনো একটা সিম্বল, যেটা দিয়ে কি বোঝায় যে এই পণ্যটা কার, তার ব্র্যান্ড ভ্যালুটাকে বোঝায়। বলতে পারলাম? যেমন তুমি বলে স্যার আমি এটা বুঝতে পারলাম না, তোমরা প্রত্যেকেই একটা লোগো, তোমরা প্রত্যেকেই জানো যে এই লোগোটা কার লোগো। দেখো আমি আঁকার চেষ্টা করলাম, তুমি বলে স্যার এটা কার লোগো, আমি বুঝতে পারছি না। দেখো এটা মনে হচ্ছে না নাইকির লোগো, এরকম একটা নাইকির লোগো থাকে, পুমার লোগো থাকে, এডিডাসের লোগো রয়েছে, তাহলে এগুলো হচ্ছে কিন্তু ব্র্যান্ডিং। বলতে পারলাম? নাম, একটা ব্র্যান্ড, ঠিক আছে, যেটা লোক দেখে। অ্যাপেলের কিন্তু একটা অ্যাপেল থাকে, সেটা খাওয়া থাকে। আচ্ছা তুমি কি বলতে পারবে ওই অ্যাপেলটা খাওয়া অ্যাপেল কেন থাকে, গোটা অ্যাপেল কেন থাকে না? ঠিক, আমি দেখো তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি, ওই গোটা আপেল কেন থাকে না, কোম্পানির নাম হলো অ্যাপেল, তার জন্য অ্যাপেল রয়েছে, কিন্তু এটা খাওয়া আছে। কেন খাওয়া আছে? মানে খাওয়া আপেলকে বলা হয় বাইট, কেউ কামড়ে নিয়েছে। বাইট হলো কোনো ডেটার একটা প্রকাশ ইউনিট, অর্থাৎ আমরা বলি না কিলোবাইট, গিগাবাইট, মেগাবাইট, তাহলে ওই বাইটটাকে বোঝানোর জন্য অ্যাপেলটা খাওয়া থাকে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো। ব্র্যান্ডিং করতে গেলে আমরা কি করি, একটা সিম্বল দিই, একটা নাম দিই, যেটা দিয়ে কি হয়, পণ্যের পরিচয়, ব্র্যান্ডিং হয়। বলতে পারলাম? এবং সেই ব্র্যান্ডের ওপর 1999 আইন অনুযায়ী তোমার ওই ব্র্যান্ডটা যাতে অন্য কেউ না নিয়ে নিতে পারে, তার উপরে কি করতে হয়, ট্রেডমার্ক নিতে হয়। বলতে পারলাম? তাহলে কি হবে, অন্য কেউ সেটাকে কপি করতে পারবে না।
কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ, অর্থাৎ আমি তোমাদেরকে কি বললাম, মার্কেটিং এর কাজ কিন্তু শুধু বিক্রি করা নয়, পণ্যটাকে কাস্টমারকে স্যাটিসফাই করা। কাস্টমার যতক্ষণ না স্যাটিসফাই হচ্ছে, কাস্টমার যতক্ষণ না ভালো রিভিউজ দিচ্ছে, ততক্ষণ কিন্তু মার্কেটিং এর কাজ শেষ হয় না। মার্কেটিং এর কাজ হলো কাস্টমারকে স্যাটিসফাই করে তারপর প্রফিট আর্ন করা। ওকে, বলতে পারলাম? দ্যাট ইজ দ্য গুড মার্কেটিং। আচ্ছা, পণ্যের মূল্য নির্ধারণ করা। আজকে প্রোডাক্টটার কি প্রাইস হবে সেই স্ট্র্যাটেজিটা নির্ধারণ করে হচ্ছে মার্কেটিং। অর্থাৎ তুমি পণ্যটার দাম কি রাখতে চাইছো। ধরো তোমার বাজারে কিছু কম্পিটিটর আছে, তাদের দামের সাথে তোমার দামটা যাতে বেশি ফারাক না হয়, তোমার কোয়ালিটি অনুযায়ী যাতে দামটা যেন রিজনেবল হয়, তুমি সেটাই চাইবে। তো এই সমস্ত স্ট্র্যাটেজি কে নেয়? মার্কেটিং নেয়। প্রমোশন, তুমি যে প্রোডাক্টটা বানালে সেটাকে তোমাকে কি করতে হবে? প্রমোশন করতে হবে। তুমি কোথায় প্রমোশন করবে? আজকে দেখো তোমরা প্রত্যেকেই যারা টিনেজার, তোমরা কিন্তু টিভি দেখো না, তোমরা নিউজ পেপার কম দেখো, বলতে পারলাম? তোমরা ম্যাক্সিমাম টাইম ফোনের সাথে কাটাও। তাহলে ফোনে তোমরা কোথায় কাটাও? ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক। তাহলে অ্যাডগুলো সেখানে দেওয়া, যদি টিনেজার রিলেটেড প্রোডাক্ট হয়। আবার যদি একটু এজেড রিলেটেড যদি প্রোডাক্ট হয়, সেগুলো আবার নিউজ চ্যানেলে দেওয়া, বলতে পারলাম? আবার যদি ওটা মহিলাদের জন্য প্রোডাক্ট হয়, তাহলে সেইগুলো আবার কোথায়? বাংলা চ্যানেল, স্টার জলসা, জি বাংলায়, সেখানে দেওয়া। তো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি, কিভাবে তুমি প্রমোশনটা করবে, বলতে পারলাম? তো এটাও মার্কেটিং ঠিক করে। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ দেখো তুমি প্রোডাক্টটাকে তৈরি করলে আর সঙ্গে সঙ্গে ভোক্তার কাছে অর্থাৎ কাস্টমারের কাছে পৌঁছে যাবে, তা তো হয় না। তাহলে কি করতে হয়? এই কাস্টমার কাছে পৌঁছাতে গেলে, ঠিক আছে, মানে ধরো আজকে যেখানে হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং ইউনিটটা রয়েছে, ধরো এটা কারখানা, আর এই কারখানার আশেপাশেই তো কাস্টমাররা থাকে না। কাস্টমাররা কোথায় থাকে? দূরে থাকে। তাহলে তার জন্য কি হয়? তোমাকে ট্রান্সপোর্ট করে, তোমাকে গাড়ি করে তোমাকে কাস্টমারের কাছে পাঠাতে হবে। তাহলে কোন ট্রান্সপোর্টেশন তুমি ইউজ করবে, ঠিক আছে, বলতে পারলাম? সেটাও কে ঠিক করছে? মার্কেটিং। আবার পণ্য সঙ্গে সঙ্গে তুমি তৈরি করলেই সঙ্গে সঙ্গে বিক্রি হবে না, তাহলে সেটাকে তোমায় কি করতে হবে? মজুত করে রাখতে হবে। ওয়্যার হাউসিং, যেখানে তোমায় গুদামে রাখতে হবে, সেখানে কি হচ্ছে? সময়গত বাধা দূর করছে, বলতে পারলাম? আজকে দেখো ট্রান্সপোর্ট স্থানগত বাধা দূর করছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা স্থানে রয়েছে আর কাস্টমার একটা স্থানে রয়েছে। তাহলে এই স্থানগত বাধা, ঠিক আছে, এটা কে দূর করছে? ট্রান্সপোর্টেশন। আর ওয়্যার হাউসিং কি করছে? সময়গত বাধা দূর করছে। অর্থাৎ তোমার বর্ষাকালে ছাতা লাগবে, তুমি এখন থেকেই ছাতার কি করলে? তুমি বানাতে শুরু করলে শীতকাল থেকে। গরমকালেও তুমি ছাতা বানিয়ে তুমি স্টোর করলে, যেই বর্ষাকালে এলো তুমি সঙ্গে সঙ্গে সেল করতে শুরু করে দিলে, বলতে পারলাম? ব্ল্যাঙ্কেট রাখবে, জ্যাকেটস লাগবে কবে? শীতকালে। এখন দেখো চলছে বর্ষাকাল, এখন থেকেই কিন্তু তোমাকে বানাতে হবে, স্টোর করে রাখতে হবে। কারণ তুমি যদি শীতকালে গিয়ে বানাও আর শীতকালে তুমি যদি বিক্রি করতে যাও, তাহলে কিন্তু তুমি বানিয়ে বিক্রি করতে পারবে না। তাহলে তোমাকে আগে বানিয়ে তোমাকে ওয়্যার হাউসে রাখতে হবে, যেটা কি করছে? সময়গত বাধা দূর করছে। তো এটাও হলো কিন্তু ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, এটাও কিন্তু মার্কেটিং এর ওয়ান অফ দ্য পার্ট। পরিবহন, তুমি কোন পরিবহন ইউজ করবে, কোন ট্রান্সপোর্টেশন তুমি ইউজ করবে, ঠিক আছে, যেখানে কাঁচামাল আনা বা যে প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে ফিনিশ গুডস, সেটা বাজারে তোমায় কিভাবে সরবরাহ করবে, সেটাও তোমায় কিন্তু বেছে নিতে হবে, ঠিক আছে, সেটা যেন কস্ট এফেক্টিভ হয়। স্টোরেজ আর ওয়্যার হাউসিং, এটা তো আমি তোমাদেরকে বলেই দিলাম। রোল অফ মার্কেটিং, মার্কেটিং এ কিছু রোল হচ্ছে, সেটা হলো রোল ইন ফার্ম। সেটা হলো আজকে যদি ফার্ম বা কারবারে যদি বৃদ্ধি করতে হয়, যদি গ্রোথ আনতে হয়, তাহলে স্ট্রং মার্কেটিং টিম তোমাকে রিক্রুট করতে হবে, বলতে পারলাম? নাম্বার ওয়ান। রোল ইন ইকোনমি, আজকে যদি ব্যবসার যদি উন্নতি হয়, ব্যবসাতে কারা হয়? ব্যবসা তো সমাজের মধ্যে গড়ে ওঠে, সেই সমাজে প্রচুর কর্মীরা চাকরি করে, তাহলে তাদেরও গ্রোথ হবে, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, তাদের স্যালারি বাড়বে। তার ফলে কি হবে? দেশের ইকোনমি, দেশের জিডিপি বৃদ্ধি পাবে, বলতে পারলাম? আজকে যদি তোমার মার্কেটিং যদি স্ট্রং হয়, তাহলে তোমার পণ্য তুমি বিদেশে গিয়ে সেল করতে পারবে। সেখান থেকে কি হবে? বৈদেশিক মুদ্রা অর্থাৎ ফরেন কারেন্সি তোমার দেশে আসবে। ফরেন কারেন্সি যত দেশে আসবে, দেশের অর্থনৈতিক উন্নতি তত বেশি হবে, এটা মাথায় রেখো। আর যদি আমরা যত অন্য দেশের ওপর যত ইম্পোর্ট অর্থাৎ আমদানির ওপর ভরসা করব, ঠিক আছে, তত কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে খারাপ হবে, বলতে পারলাম? আমাদের উদ্দেশ্য হলো যত প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করলে কি হবে? বৈদেশিক মুদ্রা আমদানি হবে এবং আমাদের জিডিপি বৃদ্ধি পাবে। ওকে, বলতে পারলাম? মার্কেটিং আর সেল দুটো এক জিনিস নয়, এটা আগেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। মার্কেটিং আলাদা জিনিস আর সেলস আলাদা জিনিস। অর্থাৎ মার্কেটিং হলো ব্রড কনসেপ্ট, মার্কেটিং এর ওয়ান অফ দ্য পার্ট হলো কিন্তু সেলস। মার্কেটিং কি করছে? মার্কেটিং পরিকল্পনা করে, প্ল্যানিং করে, দাম নির্ধারণ করে, প্রচার করে মানে প্রমোশন করে, বিক্রি করে, বিক্রি পরবর্তীতে সেবা ও গ্রাহকে
সন্তুষ্টি নিয়ে কাজ করে, অর্থাৎ কাস্টমার যতক্ষণ না স্যাটিসফাই হচ্ছে সেই প্রোডাক্টটাকে রিটার্ন করা, সেটার পরিবর্তে অন্য কোনো প্রোডাক্ট দেওয়া, ঠিক আছে, রিভিউসটাকে ডেভেলপ করা, এই পুরো কাজটাই, অর্থাৎ একটা প্রোডাক্ট বানাবার আগে থেকে শুরু করে, প্রোডাক্টটা বানাতে গেলে তো প্ল্যানিং করতে হয়, তাই না? র মেটেরিয়ালস কোথা থেকে কিনবো, ঠিক আছে, কোন সাপ্লায়ার কাছ থেকে মালটা কিনবো, কত পরিমাণ কিনবো, এগুলো কি হচ্ছে প্রোডাক্টটা বানাবার আগের কাজ। তাহলে এখান থেকে কাজটাকে শুরু করে কাস্টমার স্যাটিসফ্যাকশন অবধি সমস্ত কাজটা হলো মার্কেটিং এর। আর সেলস হলো কি, শুধুমাত্র ক্রেতা আর বিক্রেতার কাছে পণ্য হস্তান্তর করা, অর্থাৎ বিক্রেতা কি করলো, যে সেলার সে কাস্টমারকে একটা প্রোডাক্ট বিক্রি করলো, দ্যাট ইজ সেল। বলতে পারলাম? তাহলে সেল হলো ছোট জিনিস, দেখো সেল সীমিত পরিসর আছে, মূলত বিক্রেতা ও ক্রেতার কাছে হস্তান্তর করে, কিন্তু মার্কেটিং এর পরিসর অনেক বেশি, এর অনেক ওয়াইড। বলতে পারলাম? তো এটা বুঝে গেছো নিশ্চয়ই। বিক্রেতার কাছ থেকে ক্রেতাদের কাছে হস্তান্তরে জোর দেয়, এখানে শুধু মানে ওইটা জোর দেয় না, সেখানে কি হচ্ছে কি কাস্টমার স্যাটিসফ্যাকশনে জোর দেয়, যে কাস্টমার যদি স্যাটিসফাই হয় তাহলে আমার ব্যবসা বহু বছর ধরে চলবে। বিক্রয় বৃদ্ধি করে মুনাফা সর্বাধিক করা, সেলসের মেন কাজ হলো যত পারো ঠুসে দাও, যত পারো সেল করে দাও, উল্টো পাল্টা যা ইচ্ছা বলে সেল করে মুনাফা অর্জন করো, এটাই হলো সেলের টার্গেট। বাট কাস্টমারকে স্যাটিসফাই করে মুনাফা অর্জন করা হলো মার্কেটিং এর টার্গেট। বলতে পারলাম? যে কাস্টমারকে স্যাটিসফাই করো, করে দেন মুনাফা অর্জন করো, তাহলে কি হবে, লং রানে তোমার ব্যবসাটা চলবে। এখানে আরো কিছু পার্থক্য রয়েছে, তোমাদেরকে প্রত্যেকে বলবো এই পার্থক্যটা একটুখানি পড়ে নিও। যদি পার্থক্য আরো পয়েন্টস পড়তে গিয়ে তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো এরপর আমরা যেটা দেখে নেবো সেটা হলো মার্কেটিং ম্যানেজমেন্ট, অর্থাৎ বিপণন ব্যবস্থা। মার্কেটিং তো আমরা বুঝে গেছিলাম, তাহলে মার্কেটিং ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্টটা হলো কি, আমরা প্রত্যেকেই দেখো ম্যানেজমেন্ট আমরা এর আগেও পড়ে এসেছি। ম্যানেজমেন্ট কি করছে, পরিকল্পনা করে, ম্যানেজমেন্টে কিছু ফাংশন রয়েছে, দিক নির্দেশনা করে, নিয়ন্ত্রণ করে, কন্ট্রোলিং করে, যেটা আমরা কি জানি, পট স্কপ। বলতে পারলাম? পি মানে হলো প্ল্যানিং, ও মানে হলো অর্গানাইজিং, এস মানে হলো স্টাফিং, ডি মানে হলো ডাইরেক্টিং। অর্থাৎ মার্কেটিং এর যে পরিকল্পনা, মার্কেটিং কিভাবে হবে, মার্কেটিং করতে গেলে আমার কি কি রিসোর্সেস লাগবে, ঠিক আছে, বলতে পারলাম, আমার কত ম্যান পাওয়ার লাগবে, কোথায় প্রমোশন করব, কত টাকা লাগবে, এই রিসোর্সেস গুলো কে করছে, অর্গানাইজ করা। বলতে পারলাম? ডাইরেকশন দেওয়া, যে আমরা কোন দিকে এগোবো মার্কেটিং এ, আমরা কি প্রোডাক্টের দাম কম রেখে আমরা কাস্টমারকে ফোকাস করব, না বেশি কাস্টমারকে ফোকাস করব, নাকি প্রোডাক্টের দাম বাড়িয়ে রেখে কম কাস্টমার দিয়ে আমরা প্রফিট আর্ন করব, এই সমস্ত কিছু দিক নির্দেশ করা, এবং আলটিমেট প্রোডাক্টটা কতটা বিক্রি হচ্ছে সেটাকে কন্ট্রোল করা, ঠিক আছে, সেটাই হলো কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ। বলতে পারলাম? অর্থাৎ মার্কেটিং মানে তো আমরা বুঝে গেছি যে আমরা র মেটেরিয়ালস কোথা থেকে কিনবো এবং কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করব, ঠিক আছে, এটা হলো মার্কেটিং এর কাজ। সেখানে যখন ম্যানেজমেন্ট যখন ইনক্লুড হয়ে যাচ্ছে, অর্থাৎ ম্যানেজমেন্টকে কাজ কি, পট স্কপ, সেখানে মার্কেটিংটা কিভাবে আমরা পরিকল্পনা করব, কিভাবে অর্গানাইজ করব, কিভাবে ডাইরেকশন দেব, কিভাবে আমরা কন্ট্রোল করব, এই পুরো কাজটাকে যখন কন্ট্রোল করছে সেটাই হলো মার্কেটিং ম্যানেজমেন্ট। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হলো মার্কেটিং ম্যানেজমেন্টের কার্যাবলী। লক্ষ্য, চুজ আর টার্গেট মার্কেট। মার্কেটিং ম্যানেজমেন্টের টার্গেট হলো বাজারকে টার্গেট করা, অর্থাৎ আজকে বাজারে কি চাহিদা রয়েছে, কোন বাজারে সব থেকে বেশি চাহিদা রয়েছে, কোন প্রোডাক্টের চাহিদা রয়েছে, কোন টেকনোলজি, কোন কালার, কোন ডিজাইন মানুষ পছন্দ করছে, সেটাকে টার্গেট করা। বলতে পারলাম? অর্থাৎ মার্কেট কি চাইছে সেটাকে টার্গেট করে দেওয়া। নাম্বার ওয়ান, গ্রুমিং কাস্টমার ইন টার্গেট মার্কেট, অর্থাৎ আমরা কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার আমরা জানি না, সেই জিনিসগুলোকে নিয়ে আসা, নিয়ে এসে কাস্টমারদেরকে গ্রুম করা, গ্রুমিং করিয়ে মার্কেট তৈরি করা। বলতে পারলাম? টার্গেট মার্কেট মানে কি হয়ে গেল, যে গ্রাহকদের সংখ্যা বাড়ানো, এর জন্য তাদের প্রয়োজনীয় ইচ্ছা চাহিদা বিশ্লেষণ করে গ্রাহকদের সন্তুষ্টির প্রতি গুরুত্ব দেওয়া। বলতে পারলাম? ক্রিয়েটিং সুপিরিয়ার ভ্যালু মানে আজকে খুব সুন্দর জিনিস তৈরি করা, অর্থাৎ যেটাকে কমফোর্ট দেবে। বলতে পারলাম? এবং বিভিন্ন অফার দেওয়া, মানুষকে কাস্টমারদেরকে আরো বেশি অ্যাট্রাক্ট করতে পারবে, যেরকম গাড়ি কিনলে ইন্স্যুরেন্স ফ্রি। বলতে পারলাম? ক্রিয়েটিং কি হচ্ছে কি, সুপিরিয়ার ভ্যালু। মার্কেটিং ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চাহিদা সৃষ্টি করা, অর্থাৎ মার্কেটিং ম্যানেজমেন্টের সব থেকে যেটা টার্গেট থাকে সেটা হলো কি বলতো, ডিম্যান্ডটাকে বাড়িয়ে নেওয়া। ঠিক আছে, এটা মাথায় রাখবে। অবজেক্টিভ অফ মার্কেটিং ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি, নাম্বার ওয়ান হলো কি, চাহিদা সৃষ্টি করা,
মার্কেটিং এর মূল লক্ষ্য হলো পণ্যের চাহিদা সৃষ্টি করা। এটি করা হয় গ্রাহক কি চায় তার বোঝার মাধ্যমে, তারপর তাদের চাহিদা অনুযায়ী উৎপাদন করা। বলতে পারলাম? পিএফ ডাকারের মতে ব্যবসার মূল উদ্দেশ্য হলো গ্রাহক সৃষ্টি করা। বলতে পারলাম? তো ক্রিয়েশন অফ ডিমান্ড, গ্রাহক তৈরি করছে, ঠিক আছে? গ্রাহকরা কি চাইছে সেই ধরনের প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসে দিল কম দামের মধ্যে, তাহলে কি হলো যে ডিমান্ড তৈরি হয়ে যাবে। বলতে পারলাম? মার্কেট শেয়ার, প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বাজারে যুক্তিসঙ্গত অংশীদারিত্ব চায়। এর জন্য তারা আক্রমণাত্মক বিক্রয় ও প্রচার কৌশল গ্রহণ করতে পারে যাতে তাদের পণ্য জনপ্রিয় ও বিক্রি বাড়ে। অর্থাৎ মার্কেট শেয়ার বলতে গেলে মার্কেটে কিন্তু প্রচুর কম্পিটিশন আছে, কম্পিটিটর রয়েছে, তো তারা চায় কি বলতো আক্রমণাত্মক অর্থাৎ অ্যাগ্রেসিভ মার্কেটিং করে। তারা এমন কিছু দেখায়, এমন কিছু প্রাইস দেয়, এমন কিছু অ্যাডস নিয়ে আসে যেখানে মানুষকে কি করে এই স্ট্র্যাটেজি দিয়ে ক্রেতাদের মন জয় করে কি করে সে জনপ্রিয় হয় এবং তার সেলসটাকে বাড়ায়। বলতে পারলাম? গুডউইল বা সুনাম, আজকে ভালো প্রোডাক্ট তৈরি করে ভালো কাস্টমারদেরকে সুবিধা দিয়ে সেখানে কি হবে ব্র্যান্ড ভ্যালু বাড়বে, সেখানে কি হবে আজকে প্রোডাক্টটা গুডউইল বাড়বে। বলতে পারলাম? সুনাম বাড়বে। গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে লাভজনক বিক্রয় পরিমাণ, অর্থাৎ আমরা তো এর আগেও জেনে এসেছিলাম মার্কেটিং এর মেন টার্গেট থাকে হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করো দেন প্রফিট করো। বলতে পারলাম? তাহলে কি হবে লং টার্মে তুমি কিন্তু ব্যবসা করতে পারবে। আর তুমি যদি প্রথম থেকেই মনে করো যে না আমি প্রফিট আগে আমার টার্গেট, তাহলে তুমি কিন্তু লং রানে তুমি এগোতে পারবে না। বলতে পারলাম? পরের যে টপিকটা রয়েছে সেটা হলো মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলোসফি, অর্থাৎ বিপণন ব্যবস্থার দর্শন। ঠিক আছে? কোনো কোম্পানির ধারণা থাকতে পারে যদি উৎপাদন বেশি হয় তবে খরচা কমবে এবং পণ্য সহজেই বিক্রি হবে। দেখো কোনো কোম্পানির একটা দর্শন বা একটা ফিলোসফি থাকে, সেটা হলো কি যদি উৎপাদন বেশি হয়, তুমি যদি প্রচুর পরিমাণে যদি প্রোডাকশন করো তাহলে কি হবে প্রোডাকশন কস্ট কমে যাবে, তোমার খরচাটা কমে যাচ্ছে পার প্রোডাকশন কস্ট নাম্বার 1, এবং পণ্য সহজেই বিক্রি হবে কারণ দাম কম, লোকে সবাই কিনে নেবে। আবার কোনো কোম্পানি ভাবতে পারে যদি পণ্যের মান উন্নত করা যায়, আজকে পণ্যটা যদি কোয়ালিটির দিক থেকে যদি ভালো করা যায় তাহলে কি হবে বিক্রয়ের সমস্যা হবে না। তাহলে লোক মনে করবি কি সস্তার মাল 3 অবস্থা, লোক কেনে না, একটু দাম দিয়ে ভালো জিনিস কিনবো, তাহলে বছরের পর বছর যাবে। তাহলে বুঝতে পারছো দুটো কিন্তু আলাদা আলাদা ফিলোসফি রয়েছে, দুটো আলাদা আলাদা দর্শন রয়েছে। এই অনুযায়ী 5টা ভাগে কিন্তু এই ফিলোসফিকে ভাগ করা হয়েছে। নাম্বার 1 প্রোডাকশন কনসেপ্ট, নাম্বার 2 হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট, নাম্বার 3 হচ্ছে সেলিং কনসেপ্ট, নাম্বার 4 হচ্ছে মার্কেটিং কনসেপ্ট, আর নাম্বার 5 হচ্ছে সামাজিক বিপণন ধারণা। তো দেখো প্রোডাকশন কনসেপ্ট কি? প্রোডাকশন কনসেপ্ট হচ্ছে যে কোম্পানির ধারণা বিশ্বাস করে, এই ধারণা বিশ্বাস করে তারা মনে করে যদি পণ্য বা সেবা সস্তায় পাওয়া যায়, অনেক জায়গায় সহজলভ্য হয়, তবে বিক্রি কোনো সমস্যা হবে না। তারা বৃহৎ পরিসরে উৎপাদন করে যাতে একক প্রতি খরচা কমানো যায়। মানে আমি একটু আগেই বললাম প্রচুর প্রোডাকশন করলে কি হবে পার ইউনিট কস্টটা কমে যাবে। তাহলে এই ফিলোসফির মেন টার্গেট হলো কি, মূল লক্ষ্য হলো কি বৃহৎ উৎপাদন করো, প্রচুর পরিমাণ প্রোডাকশন করো যাতে দামটা কমে যায়। বলতে পারলাম? এর কিন্তু একটা দুর্বলতাও রয়েছে, সবসময় গ্রাহক সস্তা ও সহজলভ্য পণ্য কিনতে আগ্রহী হয় না। অনেক কিন্তু কাস্টমার রয়েছে যারা কিন্তু সস্তার মাল কেনে না। বলতে পারলাম? তারা কিন্তু ব্র্যান্ড ভ্যালু যদি দাম বেশি হয় তারা মনে করে দাম বেশি হওয়া মানেই ভালো। বলতে পারলাম? নাম্বার 2 আমরা কি করব প্রোডাক্ট কনসেপ্ট। এই ধারণা বিশ্বাসী কোম্পানিগুলি মনে করে যদি পণ্য বা সেবা মান ভালো হয় তবে গ্রাহক সহজেই আকৃষ্ট হবে, তাই কোম্পানি ক্রমাগত পণ্যের উন্নতিতে জোর দেয়। বলতে পারলাম? এটা খুব পজিটিভ দিক। কেন আজকে তুমি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট তুমি যদি বানাও সেখানে কিন্তু লোক দাম বেশি দিয়েও কিনতে রাজি হবে। আর তুমি যদি খারাপ কোয়ালিটির প্রোডাক্ট বানাও আর দাম যদি কম রাখো তাহলে কিন্তু কিছু সময়ের জন্য বিক্রি হলেও পরে কিন্তু ওই প্রতিষ্ঠানটি মুখ থুবড়ে পড়বে। বলতে পারলাম? তাহলে এর মূল লক্ষ্য হলো কি ভালো মান ও নতুন বৈশিষ্ট্যযুক্ত পণ্য তৈরি করা। যদি তোমাদের এই পিডিএফ গুলো দরকার লাগে টু দি পয়েন্ট আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু তাহলে এই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। বিক্রয় বা সেলিং কনসেপ্ট কি? এই ধারণাটি ধরে নেয় যদি কোনো প্রতিষ্ঠান আক্রমণাত্মক ভাবে বিক্রয় করে অর্থাৎ অ্যাগ্রেসিভ ভাবে সেল করে, বলতে পারলাম, তাহলে একটি বড় অংশ দখল করতে পারে। ঠিক আছে? প্রচুর অ্যাড ফ্যাড দিল, চারিদিকে ছেয়ে গেল, ঠিক আছে,
তো তোমরা টিভিতে অ্যাড দেখতে পাচ্ছ, হোর্ডিং দেখতে পাচ্ছ, ব্যানার দেখতে পাচ্ছ, ঠিক আছে, ডোর টু ডোর লোক সেল করতে আসছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ইনফ্লুয়েন্সার ওই প্রোডাক্টের সম্বন্ধে বলছে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, বিক্রয় বেড়ে যাবে। বলতে পারলাম? তাহলে এর মূল লক্ষ্য কি, উৎপাদিত যে কোনো কিছু বিক্রি করা যায় ব্যাপক প্রচার ও কৌশল ব্যবহার করে, অর্থাৎ মার্কেটিং করে কিন্তু খারাপ মালও বেচে দেওয়া যায়। বলতে পারলাম? যেটা আজকালকার দিনে বেশি হয়, তোমরা দেখো, ঠিক আছে, যে বড় বড় ইনফ্লুয়েন্সাররা, বড় বড় সেলিব্রিটিরা আজকে প্রোডাক্টটা অ্যাড দিচ্ছে, ঠিক আছে, কোনো একজন অ্যাক্ট্রেস তার হাজবেন্ড টাকলা মাথা, এদিকে সে তেলের অ্যাড দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মার্কেটিং কনসেপ্ট কি? এর ধারণার মূল কেন্দ্রবিন্দু হলো গ্রাহকের চাহিদা, অর্থাৎ পণ্য তৈরি করতে হবে গ্রাহক কি চাইছে, অর্থাৎ কাস্টমারদের কি রুচি, তাদের ভালো লাগা, সেটাকে স্যাটিসফাই করার জন্য প্রোডাক্ট তৈরি করো। বলতে পারলাম? এখানে কি হচ্ছে, বাজার ও গ্রাহককে চিহ্নিত করা, যে বাজারে কি টার্গেট রয়েছে, কোন বাজারে আমাদের পণ্যটা বিক্রি হবে, গ্রাহকদের চাহিদা ও ইচ্ছা বোঝা এবং তাদের চাহিদা বা ইচ্ছা অনুযায়ী পণ্য বা সেবা ডেভেলপ করা এবং গ্রাহকদের চাহিদা ভালোভাবে পূরণ করা, তাহলে কি হবে, লাভ আসবে। মানে এখানে হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন। লাস্ট ওয়ান, সামাজিক বিপণন ধারণা। এই ধারণাটি ধরে নেয় সামাজিক লক্ষ্য হলো গ্রাহকদের সন্তুষ্টির পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ সামাজিক লক্ষ্য বলতে গেলে ব্যবসা কিন্তু সমাজের মধ্যেই গড়ে উঠছে, তার মানে শুধু ব্যবসা 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 টাকা ভাবলে হবে না, পরিবেশকেও তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, পরিবেশে যাতে ক্ষতি না হয় এরকম প্রোডাক্ট বানাতে হবে। বলতে পারলাম? পরিবেশ বান্ধব প্রোডাক্ট বানাতে হবে, ঠিক আছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন যে গাড়িগুলো এসছে সেগুলো কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ব্যাটারি গাড়ি হয়ে যাচ্ছে, যাতে পরিবেশ দূষণ কম হয়। যদি একটি কোম্পানি এমন একটি গাড়ি তৈরি করে যা কম পেট্রোল খরচ করে কিন্তু প্রচুর দূষণ ছড়ায়, অতএব তবে এতে গ্রাহক সন্তুষ্ট হবে কিন্তু সমাজের কল্যাণ হবে না। তাহলে মূল লক্ষ্য হলো কি, সমাজের নৈতিক ও ঐতিহ্যগত সীমার মধ্যে থেকে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা। আশা করি বুঝতে পেরে গেছো। আর আধুনিক বিপণন ধারণা মূলত সমাজমুখী, অর্থাৎ সমাজকে মাথায় রেখে, যাতে পলিউশন যাতে কম হয় সেটার উপর মাথায় রেখে কিন্তু এই মার্কেটিং ব্যবস্থাটা চায়। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হলো মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্স মানে কি স্যার? মার্কেটিং মানে তো আমরা বুঝে গেছি। মার্কেটিং মিক্স মানে হলো এখানে কিছু টুলস ইউজ করা হচ্ছে, মানে অনেকগুলো টুলস আছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে মিক্স, মানে মিশ্রণ। সেই টুলসগুলোর মিশ্রণে, সেই টুলসগুলোকে মিক্স করে কি করা হচ্ছে, প্রোডাক্ট বা সার্ভিসটাকে মার্কেটে প্রমোট করা হচ্ছে এবং রাইট প্লেসে এবং রাইট টাইমে এবং রাইট প্রাইসে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো। আমি এখানে কিছু টার্মস নিলাম, দ্যাট ইজ কল হলো 4 P's, অর্থাৎ 4টে পি রয়েছে। নাম্বার 1 হলো প্রোডাক্ট, মার্কেটে নিয়ে আসা হচ্ছে। নাম্বার 1 প্রোডাক্টও হতে পারে, প্রোডাক্টের মধ্যে কি হতে পারে, গুডসও হতে পারে, আবার সার্ভিসও হতে পারে। নাম্বার 1। নাম্বার 2 রাইট প্রাইস, সঠিক মূল্যে নিয়ে আসতে হবে। রাইট প্লেস, পণ্যটা বিক্রয় করতে হবে এবং হচ্ছে রাইট প্রমোশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রোডাক্ট বিক্রি করাটা ডিফিকাল্ট হবে। তো এটা হলো 4 P's, প্রোডাক্ট, প্রাইস, প্রোডাক্ট মিক্স, প্রাইস মিক্স, প্লেস মিক্স, প্রমোশন মিক্স। ওকে, বলতে পারলাম? তো দেখো প্রোডাক্ট মিক্সের মধ্যে কি কি আমরা পড়বো, সাইজ, শেপ, ডিজাইন কি হবে, কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট কি হবে, ব্র্যান্ড নেম কি হবে, প্যাকেজিং, লেবেলিং কি হবে, ঠিক আছে, অফ দ্য প্রোডাক্ট, এবং হচ্ছে আফটার সেল সার্ভিস কি হবে, ওয়ারেন্টি এগেইনস্ট ডিফেক্ট গুডস, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিগুলো হচ্ছে প্রোডাক্ট মিক্সের মধ্যে পড়ে। প্রাইস মিক্সের মধ্যে কি বলছে, প্রাইস টু বি চার্জড, কত টাকা চার্জ করা হবে, ডিসকাউন্ট দেওয়া হবে কিনা, ঠিক আছে, ধারে মাল বিক্রি করা হবে কিনা, এটা হলো প্রাইস মিক্সের মধ্যে পড়ছে। আর প্লেস মিক্সের মধ্যে কি কি পড়ছে, কোন চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন ইউজ করা হবে। তুমি বলে স্যার চ্যানেল মানে ধরো ম্যানুফ্যাকচারার বানালো আর কাস্টমারকে বিক্রি করলো, দ্যাট ইজ হচ্ছে জিরো চ্যানেল। বলতে পারলাম? ঠিক স্যার, বুঝে গেছি। আবার মাঝখানে মিডিল ম্যান চলে আসতে পারে, ঠিক আছে, তাহলে তখন চ্যানেলটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিস্ট্রিবিউশন পলিসি, কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, ঠিক আছে। নাম্বার 2 ট্রান্সপোর্টেশন, কি ট্রান্সপোর্ট ইউজ করা হবে, ট্রান্সপোর্ট ইউজ করে স্থানগত বাধা দূর করা, এবং ওয়্যার হাউজিং অর্থাৎ গুদামজাতকরণ করে সেই মালটার সময়গত বাধা দূর করা। আমি এগুলো তোমাদেরকে আরো ডিটেলসে বুঝিয়ে বলবো, ঠিক আছে। আর প্রমোশন মিক্সের মধ্যে কি পড়ছে, অ্যাডভার্টাইজমেন্ট, পার্সোনাল সেলিং, সেলস প্রমোশন, পাবলিসিটি, পাবলিক রিলেশনস।
বাট তোমাদের সিলেবাসের মধ্যে যেটা দুটো রয়েছে সেটা হলো অ্যাডভার্টাইজিং আর হলো পার্সোনাল সেলিং। কিন্তু মাথায় রাখো, পাবলিসিটিটা একটু শুনে রাখো। অ্যাডভার্টাইজমেন্ট মানে হলো কি বলতো, যেটা পয়সা দিয়ে করা হয়, আর পাবলিসিটি হলো যেটা বিনা পয়সায় হয়। অ্যাডভার্টাইজমেন্ট সবসময় পজিটিভ হয়, কেন? পয়সা দিয়ে করায় কোম্পানি, তাহলে সেটা সবসময় কি হবে? পজিটিভই হবে। আর পাবলিসিটি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। বলতে পারলাম? আজকে ধরো কোনো পণ্যের খারাপ জিনিস দেখা গেল, তাহলে সেটা কি হয়ে গেল? খবরে নিউজে চলে এলো যে এই ওষুধ খেয়ে, এই খাবার খেয়ে লোক মারা গেছে, তাহলে সেটা কি হয়ে গেল? নেগেটিভ পাবলিসিটি হলো। বলতে পারলাম? অ্যাডভার্টাইজমেন্ট একটা সার্টেন টাইম অবধি চলে, অর্থাৎ যতদিন সংস্থা পয়সা দেয় ততদিনই অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, আর যখন পয়সা দেওয়া বন্ধ হয়ে করে দেয় তখন কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আর দেখানো হয় না। কিন্তু পাবলিসিটি এরকম কোনো ব্যাপার নেই, কারণ এটা পয়সা দিয়ে হয় না। পাবলিসিটির ক্ষেত্রে এরকম কিন্তু কোনো সময়ের বাধ্যবাধকতা নেই। বলতে পারলাম? তো আশা করি তোমরা অ্যাডভার্টাইজমেন্ট আর পাবলিসিটির মধ্যে ব্যাপারটা বুঝতে পেরে গেছো। তো চলো আমরা এরপর 4Ps যে আমরা দেখলাম, সেই 4Ps এর মধ্যে আমরা 4Ps এবং 4Cs এর মধ্যে একটা সম্পর্ক দেখে নিই। 4P হলো প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আর 4Cs হলো কাস্টমার ভ্যালু, কস্ট টু কাস্টমার, কনভিন্স টু বাই, আর হলো কমিউনিকেশন। তুমি বলবে স্যার 4Ps এর সাথে 4Cs এর কি সম্পর্ক রয়েছে? তো দেখো, আমি সম্পর্কটা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। 4Ps এর মধ্যে ফার্স্ট যে পিটা হলো সেটা হলো প্রোডাক্ট, অর্থাৎ কাস্টমারের ভ্যালু, কাস্টমারের চাহিদা বা কাস্টমারের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট তৈরি করা। বলতে পারলাম? অর্থাৎ কাস্টমারের চাহিদাটাকে ভ্যালু দেওয়া, দাম দেওয়া, তার চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী, তার টেস্ট অনুযায়ী, তার রুচি অনুযায়ী পণ্য সাপ্লাই করা। নাম্বার 1। নাম্বার 2 হলো সেকেন্ড পিস এর মধ্যে, সেটা হলো প্রাইস, কস্ট টু কাস্টমার, অর্থাৎ ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটা বাই করতে গেলে কাস্টমারকে কত খরচা করতে হবে, দ্যাট ইজ দা হচ্ছে কস্ট টু কাস্টমার। থার্ড পিস হলো প্লেস, কনভিনিয়েন্স টু বাই, অর্থাৎ আজকে একটা কনসার্ন রয়েছে, এটা হলো ম্যানুফ্যাকচারিং ইউনিট। আর ম্যানুফ্যাকচারিং ইউনিটের কিন্তু পাশেই কিন্তু কাস্টমাররা কিন্তু দাঁড়িয়ে থাকে না, কাস্টমাররা কিন্তু থাকে একটু দূরে। বলতে পারলাম? তো এই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াটা, অর্থাৎ কনভিনিয়েন্স টু বাই, ঠিক আছে, কেনার সুবিধা করে দেওয়াটাই হলো প্লেস, প্লেস মিক্স। ওকে, বলতে পারলাম? তো স্থানগত এবং সময়গত বাধা দূর করছে হচ্ছে প্লেস মিক্স। অর্থাৎ স্থানগত মানে কি? একটা জায়গা থেকে আর একটা জায়গায় প্রোডাক্টটাকে নিয়ে যাওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই স্থানগত বাধা দূর হচ্ছে। আজকে তুমি ভাবো ট্রান্সপোর্ট রয়েছে বলে আজকে কিন্তু ইউএস এর প্রোডাক্ট তোমরা কিন্তু ভারতবর্ষে ইউজ করতে পারছো। আবার সময়গত বাধা কি? আজকে অনেক সময় শীতকালে জ্যাকেট বা ব্ল্যাঙ্কেট দরকার লাগবে, তো সেই প্রোডাকশনটা কিন্তু গরমকাল থেকেই তৈরি হয়। তৈরি করার পর সেগুলোকে কিন্তু ওয়্যার হাউস দিকে, অর্থাৎ গোদামে স্টোর করে রাখা হয়। বলতে পারলাম? তার ফলে কি হচ্ছে? সময়গত বাধা দূর হচ্ছে। প্রমোশন বা কমিউনিকেশন, অর্থাৎ একটা প্রোডাক্ট তত তোমাকে খুব ভালোভাবে প্রমোশন করতে হবে, তবেই কিন্তু কাস্টমারদের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারবে, কাস্টমাররা কিন্তু তবেই তোমার প্রোডাক্টটা সম্বন্ধে জানতে পারবে। আদারওয়াইজ প্রমোশন না থাকলে তারা কিন্তু তোমার প্রোডাক্টটা জানতেও পারবে না, আর তারা বাইও করবে না। তাহলে আশা করি তোমরা সবাই 4Ps এর সাথে 4Cs এর সম্পর্কটা বুঝে গেলে। তো 4Ps এর মধ্যে ফার্স্ট যে পিটা হলো সেটা হলো পণ্য বা প্রোডাক্ট। তাও আমরা প্রোডাক্ট নিয়ে এবার আলোচনা করব। পণ্য বলতে এমন কোনো পণ্য বা সেবাকে বোঝাচ্ছে যেটার কি হচ্ছে মূল্য রয়েছে, যার বাজারে বিনিময়যোগ্য, অর্থাৎ তার পরিবর্তে, ওই পণ্য বা সেবার পরিবর্তে কেউ মূল্য প্রদান করছে, তবেই সেটাকে পণ্য বলা হবে। যার মূল্য নেই তাকে প্রোডাক্ট বলা হয় না। বলতে পারলাম? এই পণ্য ট্যাঞ্জেবল হতে পারে, আবার এই পণ্য কিন্তু ইনট্যাঞ্জেবলও হতে পারে, মানে দৃশ্যমানও হতে পারে, আবার অদৃশ্যমানও হতে পারে। ঠিক বুঝে গেছো? তো পণ্যকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি। নাম্বার 1 হলো কনজিউমার প্রোডাক্ট, আর নাম্বার 2 হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। তুমি বলবে স্যার কনজিউমার প্রোডাক্ট কোনটা? কনজিউমার প্রোডাক্ট হলো যে প্রোডাক্টগুলো গ্রাহকরা নিজেরা ইউজ করে, অর্থাৎ জামা কাপড়, জুতো, টুথপেস্ট, এগুলো হয়ে গেল কিন্তু কনজিউমার প্রোডাক্ট। আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হলো যে প্রোডাক্টগুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, অর্থাৎ নাট বোল্টস, ঠিক আছে, সুইচ অথবা কালার্স, পেন্ট, এইগুলো হচ্ছে কোথায়? ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে, দ্যাটস ওয়াই এগুলো হয়ে গেল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। তো কনজিউমার প্রোডাক্টকে আমরা আবার কিছু পার্টে ডিভাইড করতে পারি, যেমন নাম্বার 1 ডিউরেবল। আজকে ডিউরেবিলিটি অনুযায়ী আমরা কিন্তু কনজিউমার প্রোডাক্টকে ভাগ করতে পারি, যেটা হচ্ছে ডিউরেবল আর হচ্ছে নন ডিউরেবল। ডিউরেবিলিটি অনুযায়ী বা ডিউরেবিলিটি বেসিস অনুযায়ী আমরা
পণ্যকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন ডিউরেবল আর একটা হচ্ছে ডিউরেবল। যে প্রোডাক্টটা বেশি দিন চলে না সেটা হলো নন ডিউরেবল। যেমন হলো কি টুথপেস্ট, চা, সাবান, তেল, যেগুলো আমরা এফএমসিজি প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু বেশি দিন যায় না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমাদেরকে আবার বাই করতে হয়, সেটা হলো নন ডিউরেবল। আর টিভি, ফ্রিজ, মোবাইল, এগুলো কি হচ্ছে বহুদিন আমরা ব্যবহার করতে পারি, তো দ্যাট ইজ হচ্ছে ডিউরেবল প্রোডাক্টস। সেবা, সেবা হলো কি সার্ভিস, আমরা অনেক সময় কি করি সার্ভিসও করে থাকি, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা ধরো পরিবহন সার্ভিস, ঠিক আছে, আমরা ব্যবহার করি একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়ার জন্য আমরা ট্রান্সপোর্ট ইউজ করলাম, তো দ্যাট ইজ দ্য ট্রান্সপোর্ট সার্ভিসেস, বলতে পারলাম। ব্যাংক, আমরা ব্যাংকে টাকা জমা দিই, ব্যাংকে থেকে আমরা টাকা তুলি, তাহলে ব্যাংকিং অলসো আ সার্ভিস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। শপিং এফার্টস ইনভলভ, অর্থাৎ শপিং এর প্রচেষ্টাকে অনুযায়ী আবার কিন্তু পণ্যকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কনভিনিয়েন্স প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্টগুলো আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ ডেইলি লাইফে ইউজ হয় সেগুলোকে আমরা বলবো কি কনভিনিয়েন্স প্রোডাক্ট। যেমন চা, তেল, সাবান, চিনি, আটা, ময়দা, এগুলো হলো কি কনভিনিয়েন্স প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমাদের যেখানে আমরা বসবাস করি তার আশেপাশেই পাওয়া যায়, তার জন্য আমাদের কিন্তু কোনো দূরে যেতে হয় না, এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস অনেকটা কম হয়, বলতে পারলাম। শপিং প্রোডাক্টস, যে প্রোডাক্টসগুলো আমরা কেনার জন্য একটু দূরে যেতে হয়, যে প্রোডাক্টসগুলো কেনার আগে আমাদেরকে সেম ওই প্রোডাক্টসের অন্য কোম্পানির সাথে যারা কম্পিটিটর রয়েছে সেটাকে কম্পেয়ার করে তারপরে কিনতে হয়, এবং যার ওয়ারেন্টি রয়েছে এবং যেটা অনেকটা ডিউরেবল, সেগুলোকে বলা হচ্ছে শপিং প্রোডাক্টস। এবং এগুলো আমরা রেগুলার লাইফে ডেলি কিন্তু কিনি না, এগুলো আমরা মাঝে মধ্যে কিনে থাকি। যেমন টিভি, ফ্রিজ, মোবাইল, এগুলো কিন্তু আমরা কেনার আগে কম্পেয়ার করি, ফিচার্সগুলো দেখি, তারপরে হচ্ছে ওয়ারেন্টি কতদিন আছে সেগুলো দেখি, এবং সেগুলোকে আমরা বারে বারে কিনি না, বলতে পারলাম। কনভিনিয়েন্স প্রোডাক্টের থেকে শপিং প্রোডাক্টের দাম কিন্তু একটু বেশিই হয়। আর স্পেশালিটি প্রোডাক্ট, এগুলো হচ্ছে সোনা, আজকে সোনার গয়না, আমরা কিন্তু এটার জন্য একটা স্পেশাল এফর্ট দিতে হয় তবেই কিন্তু আমরা এটা কিনি, আর এটা কিন্তু এত ফ্রিকুয়েন্টলিও আমরা কিনি না। এগুলো হচ্ছে মূল্যবান যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোকে এখানে বোঝানো হচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো। তো এখানে দেখো আরো ডিটেলসে দেওয়া আছে, যেমন হচ্ছে নন ডিউরেবল, যেটা আমি তোমাদেরকে বললাম, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, লবণ, নন ডিউরেবল। আর ডিউরেবল প্রোডাক্ট কোনগুলো? ফ্রিজ, কুলার, টেলিভিশন, মোবাইল ফোন, এগুলো। যেগুলো সার্ভিসেস কোনগুলো? যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যেটা আমি তোমাকে বললাম, ট্রান্সপোর্ট সার্ভিসেস, ব্যাংকিং সার্ভিসেস, ডাক পরিষেবা, চুল কাটছো, নাপিতের কাছে গিয়ে, দর্জির কাছে গিয়ে জামা কাপড় সেলাই করাচ্ছ, ঠিক আছে, এগুলো হয়ে গেল সার্ভিসেস। কনভিনিয়েন্স প্রোডাক্ট তোমরা জেনেই গেছো, যেটা দৈনন্দিন জীবনে যেটা লাগছে, রুটি, ওষুধ, লবণ, চিনি, জ্যাম। আর শপিং প্রোডাক্টস কোনগুলো? যেগুলো আমরা বেশি কিনি না, যেটা হচ্ছে মোবাইল, টিভি, ওয়ারেন্টি, এগুলো দেখে আমরা কিনি। আর স্পেশালিটি হলো যেগুলো কিন্তু আমরা সচরাচর কিনি না। এখানে আমি এইটাকে পড়তে বারণ করব, তোমরা এখানে সোনার গয়নাটাকে মাথায় রেখো। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, সরঞ্জাম, লুব্রিকেন্ট অয়েল, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসের মধ্যে পড়ছে। কাঁচামাল কি কি? কৃষিজ ক্ষেত্রে হচ্ছে আখ, কাঠ, রাবার, এগুলো হচ্ছে কাঁচামাল। আখ থেকে কি হচ্ছে? চিনি তৈরি হচ্ছে, তাহলে আখ কি হয়ে গেল? র মেটেরিয়ালস। কাঠ থেকে ফার্নিচার তৈরি হচ্ছে, দ্যাট ইজ অলসো র মেটেরিয়ালস। প্রাকৃতিক পণ্য কোনগুলো? যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, দ্যাট হচ্ছে লোহা, ক্রুড অয়েল, এগুলো হচ্ছে প্রাকৃতিক পণ্য। ম্যানুফ্যাকচারিং মেটেরিয়ালস কোনগুলো? যেগুলো ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে লাগে, যেমন হচ্ছে কাঁচ, লোহা, প্লাস্টিক, স্টিয়ারিং, ব্যাটারি, বাল্ব, এগুলো আমরা ইউজ করে থাকি। ক্যাপিটাল আইটেমস, যেগুলোকে আমাদেরকে ইনস্টলেশন করতে হয়, মানে বড় বড় হেভি মেশিনারিজ, বলতে পারলাম, ইকুইপমেন্টস, যেগুলোকে ইনস্টল করে, জাস্ট লাইক আ সুপার কম্পিউটার বা মেন ফ্রেম কম্পিউটার, সেগুলোকে আমরা কি বলবো? ক্যাপিটাল আইটেমস। এবং যেটা হলো সাপ্লাইজ এবং বিজনেস সার্ভিসেস, আমরা কি করি? রক্ষণাবেক্ষণ বা মেরামতি সামগ্রী, যেগুলোকে আমরা সেল করে থাকি। দেখো এখানে ইনস্টলেশন বা ইকুইপমেন্টস এর মধ্যে হ্যান্ড টুলস, ফ্যাক্স, এটা রয়েছে। আর ইনস্টলেশন কি করতে হয়? এলিভেটর, ঠিক আছে, মেন ফ্রেম কম্পিউটার, এগুলো হয়ে গেল ইনস্টল করতে হয়। রক্ষণাবেক্ষণ ও মেরামতির আইটেম কোনগুলো? যেমন হচ্ছে রং, পেরেক, ঠিক আছে, এগুলো কি হচ্ছে? রক্ষণাবেক্ষণ। রং করলে কি হচ্ছে? তুমি মেনটেন্স করছো, মরচে থেকে, তাহলে লোহার উপরে মরচে পড়বে না। সাপ্লাই চেন বা অপারেটিং সাপ্লাই, যেমন হচ্ছে তেল, লুব্রিকেন্ট, কালি, এগুলো হচ্ছে কি? চালান সাপ্লাই, বলতে পারলাম, অপারেটিং সাপ্লাই। এখানে দেখো
কনজিউমার গুডস আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডস, এই দুটোর মধ্যে দুটো পার্থক্য আমি তুলে ধরেছি, তোমরা এই দুটো পার্থক্য অবশ্যই দেখে নিও। এরপর এই প্রোডাক্ট সম্বন্ধে আমাদের আইডিয়া এসে গেল। এরপর আমরা যেটা জানবো সেটা হলো প্রোডাক্ট মিক্স। প্রোডাক্ট মিক্স বলতে বোঝাচ্ছে যে প্রোডাক্টের সাথে সম্পর্কিত কিছু ডিসিশন, সেগুলোকে বলা হচ্ছে প্রোডাক্ট মিক্স। অর্থাৎ একটা প্রোডাক্টের মধ্যে আরো কিছু জিনিস রয়েছে, ঠিক আছে, আরো কিছু সিদ্ধান্ত রয়েছে, সেগুলোকে আমরা কি বলছি, প্রোডাক্ট মিক্স। যেমন হচ্ছে সিদ্ধান্তগুলি কি কি, ব্র্যান্ডিং, প্যাকেজিং, লেবেলিং, রং, ডিজাইন, তার গুণগত মান, আকার, এগুলো হয়ে গেল কি প্রোডাক্ট মিক্সের পার্ট। ব্র্যান্ডিং কি জিনিস, ব্র্যান্ডিং হলো একটা পণ্যের পরিচিতি, এটি নাম হতে পারে, এটা প্রতীক হতে পারে। একটু আগেই আমরা জেনে এসেছি যে নাইকি, এটা এডিডাস আসছে, এগুলো দেখে আমরা চিনতে পারি, অ্যাপেলের লোগো দেখতে পারি, দ্যাট ইজ হচ্ছে ব্র্যান্ডিং। লোক ব্র্যান্ড দেখে কি করে, লোকের একটা অ্যাস্থেটিক লুকস আসে, ঠিক আছে। আজকে লোক অ্যাপেলের ফোন দেখবে নিয়ে সবসময় অ্যাপেলের লোগোটা লোককে শো করে, তাহলে সেখানে কি হলো, ব্র্যান্ড একটা হচ্ছে ভ্যালু রাখে, বলতে পারলাম, ব্র্যান্ডের একটা নাম রয়েছে। তো যে কোনো কিছু প্রোডাক্টের নাম বা কোনো একটা পার্টিকুলার নকশা বা ডিজাইন, সেটাই হলো ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংটাকে যদি নিজের নামে রাখতে হয়, তার জন্য অতি অবশ্যই কিন্তু তোমাকে ট্রেডমার্ক নিতে হবে। ব্র্যান্ড নাম হতে পারে, প্রতীক হতে পারে, শব্দগুচ্ছ হতে পারে, যেটা নিয়ে কি হয়, ব্র্যান্ড তৈরি হয়। ব্র্যান্ড নেম কি হয়, আজকে দেখো ম্যাগি একটা ব্র্যান্ড নেম তৈরি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো আজকে ম্যাগি আমরা অনেকেই জানি, ঠিক আছে, কিন্তু আমরা এটা জানি না যে ম্যাগি কোম্পানির অ্যাকচুয়াল কোম্পানিটাকে। ম্যাগিটা হলো কিন্তু একটা ব্র্যান্ড নেম, বলতে পারলাম, ম্যাগি কিন্তু কোনো কোম্পানির নাম নয়, কোম্পানির নাম হলো হিন্দুস্তান ইউনিলিভার, বলতে পারলাম। অম্বুজা সিমেন্ট, এটা একটা ব্র্যান্ড, এর অ্যাকচুয়ালি কোম্পানির নাম হলো আদানি, বলতে পারলাম। সেম ব্র্যান্ড মার্ক রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, নাইকির সিম্বল রয়েছে, অ্যাপেলের সিম্বল রয়েছে, এবং এগুলোকে রাখতে গেলে সিম্বলগুলো যাতে অন্য কেউ তোমার ডুপ্লিকেট না প্রোডাক্ট বানাতে পারে, তাহলে তোমাকে কি করতে হবে, ট্রেডমার্ক নিতে হবে। ব্র্যান্ড নেম রাখার কৌশল, স্বতন্ত্র ব্র্যান্ডিং হতে হবে, মানে এমন কোন ব্র্যান্ড নেম যেটা অন্যদের সাথে মিশে যায়, সেরকম কোন ব্র্যান্ড নেম রাখলে সেখানে ক্রেতারা কি হবে, কনফিউজড হয়ে যাবে। তাহলে তোমাকে কিন্তু ভিন্ন ভিন্ন ব্র্যান্ড নেম বা ব্র্যান্ডের সিম্বল তোমাকে রাখতে হবে, বলতে পারলাম, নাম্বার 1। নাম্বার 2, ব্ল্যাঙ্কেট ফ্যামিলি ব্র্যান্ডিং, অর্থাৎ একটা ব্র্যান্ডের আন্ডারে সেখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থাকে, ঠিক আছে, কিন্তু সেই প্রোডাক্টগুলোকে লোক চেনে না। লোক কি চেনে বলতো, একটাই ছাতা, তার আন্ডারে ব্র্যান্ডগুলো রয়েছে। যেরকম হচ্ছে ধরো স্যামসাং, আজকে স্যামসাং এর ফোন রয়েছে, স্যামসাং এর এয়ারপডস রয়েছে, স্যামসাং এর চার্জার রয়েছে, ঠিক আছে, স্যামসাং এর হেডফোন রয়েছে, তো স্যামসাং এর টিভি রয়েছে, স্যামসাং এর মনিটর রয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ হচ্ছে ব্ল্যাঙ্কেট ফ্যামিলি ব্র্যান্ডিং, বলতে পারলাম। একটা ব্র্যান্ডের আন্ডারে সেখানে অনেকগুলো প্রোডাক্ট থাকে। সেপারেট ফ্যামিলি ব্র্যান্ডিং, যেখানে কি হচ্ছে, একটু আগে তোমাদেরকে বললাম, যেটা হচ্ছে ম্যাগি, স্বতন্ত্র একটা রয়েছে, সেখানে কি হচ্ছে, আজকে লোক ম্যাগিকে ম্যাগি বলেই জানে, ঠিক আছে, ম্যাগির কোম্পানির লোক জানি না। আমরা ক্যাডবেরি খাই, কিন্তু নেসলে কোম্পানি ক্যাডবেরি, এটা আমরা জানি না, আমরা কোম্পানিগুলোর নামই জানি না। কিন্তু আমরা অম্বুজা সিমেন্ট, কিন্তু ওটা আদানি, সেটাও আমরা জানি না। তো দ্যাট ইজ হচ্ছে সেপারেট ফ্যামিলি ব্র্যান্ড, মানে ফ্যামিলি থেকে ফ্যামিলির নাম নিয়ে চলে না, নিজের ব্র্যান্ড ক্রিয়েট করেছে, বলতে পারলাম। জাস্ট লাইক ইউ, তুমিও যেটা চেষ্টা করছো যে নিজের নাম হবে, বাবার নাম নয়, আমার নামে পরিচয় হবে আমার বাবার, তাই না? তো দ্যাট ইজ দ্য সেপারেট ফ্যামিলি ব্র্যান্ড নেম। কোম্পানি নেম কম্বাইন্ড উইথ ইন্ডিভিজুয়াল নেম, অনেক সময় কি করা হয়, ইন্ডিভিজুয়ালের নামের সাথে ব্র্যান্ডের নামটাকে অ্যাড করে দেওয়া হয়, যেরকম টাটা ইন্ডিকম, টাটা সাফারি, টাটা ইন্ডিকা, বলতে পারলাম। এগুলোর সাথে কি করছে, যে নামটাকে একসাথে জুড়ে দিচ্ছে। অ্যাডভান্টেজেস অফ ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং এমন হলে তাহলে কি হবে, প্রতিযোগিতামূলক বাজারে তোমার ব্র্যান্ডটাকে যদি তুমি ব্র্যান্ডিং করো, তাহলে সেটাকে আলাদা করতে অনেক ইজি হবে। নাম্বার 1, তোমার ব্র্যান্ডিং দিয়ে তোমার প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, লোক বুঝে যাচ্ছে, আচ্ছা এটা তো এডিডাসের অ্যাড, এটা তো নাইকির অ্যাড, আরামসে বুঝতে পেরে যাচ্ছে, বলতে পারলাম। ডিফারেন্সিয়াল প্রাইসিং, আজকে ব্র্যান্ড দিয়ে ব্র্যান্ড যদি না থাকতো, তাহলে আজকে স্যামসাং এর ফোনের, আইফোনের দাম তাহলে একই হয়ে যেত। আজকে ব্র্যান্ডিং আছে বলে ব্র্যান্ডের লোগো দেখে আজকে প্রোডাক্টের দাম কাস্টমাররা বুঝতে পারছে যে কোনটা কোন দাম, ঠিক আছে, নাহলে দুটো মনে তো একই জিনিস। ইজি, নতুন পণ্যের পরিচয় সহায়তা করে, ঠিক আছে, যেরকম নতুন প্রোডাক্ট, যেরকম হচ্ছে ধরো নেসলে ইন্ডিয়া, ম্যাগি, এগুলো বিভিন্ন বড় বড় প্রোডাক্ট, ঠিক আছে, এরা প্রথমে কি করেছিল, নুডলস লোক ইউজ করতো, কিন্তু এখন লোকে বলে ম্যাগি খাবো, কিন্তু লোক কেউ বলে না যে আমি নুডলস খাবো, বলতে পারলাম। প্রোটেকশন, রেজিস্টার ব্র্যান্ড ও চিহ্ন অন্য কোম্পানি নকল থেকে সুরক্ষা দেয়, ঠিক আছে, আজকে ব্র্যান্ড থাকলে তাহলে তুমি কি করবে, তোমার যে প্রোডাক্টটা, তাহলে সেটাকে তোমাকে কি হচ্ছে, প্রোটেকশন দিচ্ছে, নাহলে ওই নামে লোকে ভেজাল পণ্য মার্কেটে ছেড়ে দিতে পারে। ওয়াইড মার্কেট, ঠিক আছে, সাধারণত জনপ্রিয় ও বড় বাজারে পৌঁছাতে গেলে অতি অবশ্যই ব্র্যান্ডের প্রয়োজন রয়েছে। যেমন দেখো এডিডাস, নাইকি,
অ্যাপেল, ঠিক আছে, কোকা কোলা, পেপসি, এরা কিন্তু সবাই বিদেশি কোম্পানি, এরা সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করছে, কারণ এদের একটা ব্র্যান্ডিং আছে। বলতে পারলাম। ভেজাল প্রতিরোধ, একটু আগেই তোমাকে বললাম যে ব্র্যান্ড থাকলে কি হবে, লোক তোমার ডুপ্লিসিটি করতে পারবে না, কেন আইনত পদক্ষেপ নেওয়া যেতে পারবে, তার ফলে কি হবে, ভেজালটাকে আটকানো যাবে। হাই প্রাইস অফ ব্র্যান্ডস, অনেক সময় কি করা হয়, ব্র্যান্ড দেখে তার মূল্য নির্ধারণ করা হয়। আজকে দেখো ফোনে কথা বলা, আইফোনের দাম তোমরা দেখেছো, সেটা দামটা জাস্ট বিকজ অফ ব্র্যান্ডের জন্য ওই ফোনটার দাম। বলতে পারলাম, ওই ফোনটা যারা ইউজ করছে দ্যাট ইজ হচ্ছে ব্র্যান্ডের জন্য প্রোডাক্টটার দাম আছে। কাস্টমারদের ক্ষেত্রে ব্র্যান্ডিং কিভাবে হেল্প করছে, প্রোডাক্ট আইডেন্টিফাই করতে সাহায্য করছে, ঠিক আছে, ব্র্যান্ড দেখে, সিম্বল দেখে, নাম দেখে সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা বুঝে যাচ্ছে আচ্ছা এই প্রোডাক্টটা। এনসিওর কোয়ালিটি, ঠিক আছে, প্রোডাক্টের কোয়ালিটিকে এনসিওর করছে। স্ট্যাটাস সিম্বল, ঠিক আছে, লোকে আইফোন ইউজ করা মানে একটা স্ট্যাটাস, যে আমাদের আমি তোমাদের থেকে একটুখানি উপরে রয়েছি, ব্যাপারটা বুঝতে পেরে গেছো। গুড ব্র্যান্ড নেম কি কি ইউজ করা উচিত, ছোট নাম হওয়া উচিত, ঠিক আছে, বেশি বড় নাম না রাখা উচিত, ঠিক আছে, সেখানে এবং হচ্ছে ইঙ্গিতপূর্ণ থাকা উচিত, যেরকম ধরো উজালা, ঠিক আছে, উজ্জ্বলতা দেয় বলে উজালা। হাজমলার নাম কেন, হজমে সাহায্য করে বলে হাজমলা। বলতে পারলাম। চুলের যত্ন নেয় বলে হেয়ার অ্যান্ড শোল্ডার, হেয়ার অ্যান্ড কেয়ার। বলতে পারলাম। অন্যান্য বা স্বতন্ত্র ব্র্যান্ডের নাম স্বতন্ত্র হওয়া উচিত, যাতে মার্কেটে সবাই যাতে চিনতে পারে, ঠিক আছে, যেরকম ধরো সিনথল, পার্ক, আমুল। বলতে পারলাম, এগুলো হচ্ছে কোনো স্বতন্ত্র নাম, ঠিক আছে, এগুলো কিন্তু লোক চিনতে পারবে। আকর্ষণীয় করতে হবে, যাতে চোখে লাগে, কানে যাতে এফেক্ট ফেলে। বলতে পারলাম। নটরাজ, ডিয়ারি মিল্ক। বলতে পারলাম। তো এগুলো হচ্ছে কি আকর্ষণীয় নাম, ঠিক আছে, এরকম হওয়া উচিত। বহুমুখী ব্র্যান্ডের নাম হওয়া উচিত, যাতে বিভিন্ন পণ্যের লাইনে সহজেই ব্যবহার করা যায়, ঠিক আছে, যেমন হচ্ছে কোলগেট, জিলেট। স্থিতিশীল জীবনকাল, ব্র্যান্ডের নাম বারে বারে চেঞ্জ করলে হবে না, তুমি যে ব্র্যান্ডের নাম বা লোগো যেটাকে সেট করছো সেটা যেন স্থিতি থাকে। বলতে পারলাম। ব্র্যান্ডের নাম অবশ্যই রেজিস্টার করা উচিত, যদি রেজিস্টার না করো তাহলে কি হবে, অন্য কেউ ডুপ্লিসিটি করে নিতে পারে, তো এটা ট্রেডমার্ক দিয়ে করতে হবে। অতিরিক্ত বিবেচনা, ব্র্যান্ডের নাম এমন হওয়া উচিত যাতে বিভিন্ন ভাষার নেতিবাচক অর্থ না হয়, অর্থাৎ কোনো খারাপ মিনিং যেন না হয়। উদাহরণস্বরূপ ভারতের গাড়ি একটি ব্র্যান্ড হলো নোভা, এর অর্থ স্প্যানিশ ভাষায় ডাস নট গো, ঠিক আছে, অর্থাৎ ক্রেতাদের বিরূপ প্রভাব ফেলতে পারে। বলতে পারলাম। তার মানে নোভা একটা ব্র্যান্ড, কিন্তু স্প্যানিশ ভাষায় কি বলছে বলতো, ডাস নট গো, ঠিক আছে, এখানে কি হচ্ছে একটা নেগেটিভ। প্যাকেজিং তোমাদের আগেও বলেছি, পণ্যকে রক্ষা করতে গেলে প্যাকেজিং এর দরকার হয়। সেখানে কি হচ্ছে, প্যাকেজিংটাকে খুব সুন্দর করতে হবে যাতে গ্রাহকরা দেখে আকৃষ্ট হয়, ঠিক আছে। প্রাথমিক প্যাকেজিং, অর্থাৎ তুমি দেখো সেভিং ক্রিম বা টুথপেস্ট বা ম্যাচিক্স বক্স যেটা রয়েছে সেটাকে আমরা কি বলতে পারি, প্রাইমারি প্যাকেজিং, অর্থাৎ ওটার মধ্যেই প্রোডাক্টটা থাকছে, প্রোডাক্টটার জীবদ্দশা, ঠিক আছে, যাতে প্রোডাক্টটা যাতে ভালো থাকে তার জন্য যে প্যাকেজিংটাকে ইউজ করা হয় সেটা হলো প্রাথমিক প্যাকেজিং। পণ্যের অতিরিক্ত সুরক্ষার জন্য, যে ঠিক আছে, সেভিং ক্রিম বা টুথপেস্টটা কি হচ্ছে, একটা টিউবের মধ্যে থাকছে, তারপরে আবার একটা কার্ডবোর্ড বক্সের মধ্যে ওটা ভরা হচ্ছে, তাহলে সেটা কি করছে, আর একটু সুরক্ষা দিচ্ছে, ঠিক আছে। আবার এরকম অনেকগুলো টিউব মিলে, সেভিং ক্রিম মিলে 100টা নিয়ে একটা বড় কার্ডবোর্ড বক্সের মধ্যে রেখে ডেলিভারি করা হচ্ছে, পরিবহন প্যাকেজিং এটাকে বলা হয়, ঠিক আছে। বলতে পারলাম। যেটা কি করছে, পরিবহন করার সময় যাতে ছড়িয়ে ছিটে পড়ে না যায় অত ছোট ছোট টুথপেস্ট গুলো, তার জন্য একটা বড় বক্সে রাখা হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে পরিবহন প্যাকেজিং। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। প্যাকেজিং এর কাজ হলো পণ্য শনাক্ত করা। প্যাকেজিং এত সুন্দর হবে তুমি দেখেই বুঝে যাবে, আচ্ছা এটা তো এই প্যাকেট, তুই কি প্যাকেট নিয়ে এসছিস, তুই চোখেও দেখিস না, এই কথাগুলো আমাদের মারা বলে, ঠিক আছে। তার মানে মারাও কিন্তু জানে যে প্যাকেজের কালার দেখেই মা বলে দিতে পারে, ডিজাইন দেখে বলে দিতে পারে যে কোনটা কোন প্রোডাক্ট। প্রোডাক্টের সুরক্ষা, প্রোডাক্টটাকে যদি ভালোভাবে রাখতে হয় তাহলে অবশ্যই, ধরো যেরকম বিস্কুটের প্যাকেট, ঠিক আছে, যদি লিক হয়ে যায় নেতিয়ে যাবে, তাহলে প্যাকেজিং এমন হওয়া দরকার, এয়ার টাইট হওয়া দরকার, ভেতরে যে প্রোডাক্ট আছে সেটা যেন সুরক্ষিত থাকে। সুবিধা, প্যাকেজিং এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে সুবিধা আছে। প্রচার, প্যাকেজিং এ পণ্য বিক্রি প্রচার করে, ঠিক আছে, প্যাকেজিং দেখে অনেকে আবার প্রোডাক্ট কেনে। বলতে পারলাম। প্যাকিং আর প্যাকেজিং দুটো কিন্তু আলাদা জিনিস। প্যাকিং বলতে কি বোঝাচ্ছে, প্যাকিং বলতে বোঝায় পণ্য পরিবহন বা পরিচালনা বা সংরক্ষণের জন্য মোড়ক বা বাধার প্রক্রিয়া, অর্থাৎ তুমি প্রথমে তোমাকে কিন্তু প্যাকেজিং করতেই হবে, কেন, প্রোডাক্টটাকে বাঁচাতে গেলে মেইন যে প্রোডাক্টটা রয়েছে মানে ধরো টুথপেস্টটা, সেটা তোমাকে কিন্তু টিউবের মধ্যে ভরতেই হবে, তারপর সেটাকে একটা বড় কার্টুনের মধ্যে তুমি ওরকম 100খানা টিউব রেখে দিলে, দিয়ে একটা বড় তুমি পিচবোর্ডের বক্স বানালে,
ওই বড় যে পিচবোর্ডের বক্সটা সেটা কিন্তু ওটার উপরে কোনো ব্র্যান্ড নেম, ওটার মধ্যে কোনো প্রমোশন ওটা থাকে না। ওটা যাতে গুডসটা সেফ থাকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে গেলে যাতে কোনো ক্ষতি না হয়, চুরি যাতে না হয়, লিক যাতে না হয়, তার জন্য ওটা বানানো হয়। ওটা কিন্তু দেখতে সুন্দর হয় না, তো সেটাই হলো প্যাকিং। তাহলে প্যাকিং আর প্যাকেজিং কিন্তু এক জিনিস নয়, বলতে পারলাম? প্যাকিং কিন্তু তোমার দরকারই, প্যাকিং না হলেও চলবে, ঠিক আছে? তাহলে প্যাকেজিং আর প্যাকিং তোমরা একদম বুঝতে পেরে গেছো। এখানে আমি পার্থক্যগুলো তুলে ধরলাম, তোমরা পার্থক্যটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে পড়তে পারো, ঠিক আছে? বলতে পারলাম? লেবেলিং, লেবেলিং হলো কি? প্যাকেজিং এর ওপর, মানে প্যাকেজের ওপর যে লেভেল থাকে, লেভেল ডিজাইন করা হয়, যেখানে কি হয় পণ্যের ব্র্যান্ড নেম, ঠিক আছে, কি ফ্লেভার রয়েছে, ঠিক আছে, কত মাস তুমি ব্যবহার করতে পারবে, ব্যাচ নাম্বার, তার প্রোডাক্টের দাম, ঠিক আছে, তার মিনারেলস, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু এর মধ্যে মেনশন করা থাকে লেভেলের মধ্যে, ঠিক আছে? তো ব্র্যান্ড লেভেল, যেখানে ব্র্যান্ডের নামটা থাকে সেটাকে বলা হয় ব্র্যান্ড লেভেল, ঠিক আছে? গ্রেড লেভেল, যেখানে যে লেভেলটা দিয়ে ওই প্রোডাক্টটা গ্রেড বোঝা যায়, এটা ভালো না, এটা খারাপ না, মিডিয়াম, ঠিক আছে? বর্ণনামূলক, যেখানে হচ্ছে পণ্যের তথ্য দেয়, যে এটা কবে তৈরি হয়েছে, এক্সপায়ারি ডেট কবে, ম্যানুফ্যাকচারিং ডেট, সেগুলোকে বলা হচ্ছে ডেসক্রিপশন লেভেল। তারপরে তোমরা সবাই বুঝতে পেরে গেছো। লেভেল ব্যবহার কি বাধ্যতামূলক? অতি অবশ্যই। কিছু কিছু জিনিস আছে, যেরকম ওষুধ কবে এক্সপায়ারি হয়ে যাবে, তো লেভেল তো অবশ্যই থাকতে হবে, বলতে পারলাম? দাম অবশ্যই থাকতে হবে, কি দিয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো থাকতে হবে। আবার অনেক সময় দেখবে সিগারেটের ওপর সরকার থেকে বলে দিয়েছে, সিগারেট বিক্রি করতে গেলে তোমাকে লেভেল লিখতে হবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বলতে পারলাম? ইনজুরিয়াস টু হেলথ, এই কথাটা কিন্তু সিগারেটের বাক্সের ওপরে লেখা থাকে। তো অবশ্যই লেভেল কিন্তু ব্যবহার করতেই হবে। লেভেলের কাজ যেটা বর্ণনা দেয়, পণ্য শনাক্তকরণ করে, গ্রেড নির্ধারণ করে, প্রচার করে, বলতে পারলাম? এবং আইনি প্রয়োজনীয়তা ক্ষেত্রেও কিন্তু ইউজ হয়, কারণ এখান থেকে ব্যাচ নাম্বার, সর্বোচ্চ মূল্য, ঠিক আছে, এমআরপি, ওজন, এগুলো সব এখানে লেখা থাকে, যেগুলো হচ্ছে লিগাল পার্ট, বলতে পারলাম? আবার প্রচার কেন করে, প্রমোশন কেন করে, তো ওখানে লেখা থাকে 30% অফ, ঠিক আছে, 5 টাকা অফ, ঠিক আছে, এক্সট্রা 20%, ঠিক আছে, বাই 1 গেট 1 ফ্রি, এগুলো লেভেলের গায়ে লেখা থাকে। প্রাইস, প্রাইস কি? কোনো একটা পণ্য বা সেবা যখন আমরা কেনার জন্য বিক্রেতাকে যে অর্থ প্রদান করে, ঠিক আছে, সেটাকেই বলা হয় প্রাইস। অর্থাৎ ক্রেতা বিক্রেতাকে যে অর্থ প্রদান করছে ওই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, সেটাকে আমরা কি বলছি? প্রাইস। এই প্রাইস মিক্সের মধ্যে কি হচ্ছে? প্রথম হচ্ছে প্রাইসটাকে ঠিকঠাকভাবে মূল্য নির্ধারণ করা, ঠিক আছে, ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট বা ট্রেড ডিসকাউন্ট দেওয়া। তুমি বলে স্যার ট্রেড ডিসকাউন্ট আর ক্যাশ ডিসকাউন্ট কোনটা? যেটা ওষুধের দোকানে বা তোমরা দেখতে পারো আগে থেকে লেখা রয়েছে 20% অফ, বা কোনো শপিং মলে গেলে 50% অফ, সেটা হলো ট্রেড ডিসকাউন্ট। আর কেনা হয়ে গেল, পেমেন্ট করার সময় তুমি যখন টাকা দিতে পারছো না, তখন তুমি কম টাকা দিচ্ছ বা তুমি কারো কাছ থেকে কম টাকা নিচ্ছ, তখন সেটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট আর ক্যাশ ডিসকাউন্ট তাহলে তোমরা বুঝতে পেরে গেছো। ধারে বিক্রি করবে কিনা সেটাও হচ্ছে তোমার কিন্তু প্রাইস মিক্সের মধ্যে পড়ছে, ঠিক আছে? এবং কতদিনের মধ্যে তোমার ক্রেডিটের টাকা তুমি দেবে, ঠিক আছে, সেটাও কিন্তু প্রাইস মিক্সের মধ্যে পড়ছে। এখানে কি হয়? স্কিমিং প্রাইস আর হচ্ছে পেনিট্রেটিং প্রাইস। অর্থাৎ একটা প্রোডাক্টের প্রথমে একটা প্রোডাক্ট নিয়ে আসা হয় যার দাম বেশি, বলতে পারলাম? তারপর আস্তে আস্তে সিমিলার প্রোডাক্ট নিয়ে আসা হয় যার দামটা কম হয়, এটাকে বলা হয় স্কিমিং প্রাইস, বলতে পারলাম? আর পেনিট্রেটিং প্রাইস কাকে বলছে? যে বাজার দখল করার জন্য প্রথমে দামটাকে কম রেখে দাও, যেরকম রিলায়েন্স জিও মার্কেটে ধরার জন্য কম রেখে দাও, যখন সবাই হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে, তারপর দামটাকে বাড়িয়ে দাও, বলতে পারলাম? এটাকে বলা হয় পেনিট্রেটিং প্রাইসিং। মূল্য নির্ধারণ করার সময়, ঠিক আছে, কি কি ফ্যাক্টরস তোমাকে মাথায় রাখতে হবে, যে একটা প্রোডাক্টের দাম কি হতে পারে, সেটা নাম্বার 1 তোমার অবজেক্টিভ কি। তোমার যদি মনে হয় যে আমি প্রচুর লাভ করব, তাহলে প্রাইসের দাম বেশি রাখো। আর তোমার যদি মনে হয় যে না, আমি প্রাইসটাকে কম রেখে সেলস বেশি করব, তাহলে প্রাইসের দামটা কম রাখো, নাম্বার 1। কস্ট অফ প্রোডাক্ট, তোমার প্রোডাক্টটা বানাতে কত টাকা খরচা হয়েছে তার উপরে দামটা নির্ভর করে। ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট, ওই প্রোডাক্টের কতটা চাহিদা রয়েছে তার উপর, যদি চাহিদা বেশি থাকে তাহলে দাম বেশি হবে, চাহিদা যদি কম থাকে তাহলে দাম কম হবে। এক্সটেন্ট অফ কম্পিটিশন, অর্থাৎ তোমাকে যদি কম্পিটিশন মার্কেটে যদি টিকে থাকতে হয়, তাহলে তোমার যারা কম্পিটিটর আছে তাদের প্রাইসের সাথে তোমার প্রাইসটা যেন খুব বেশি হেরফের না হয়, বলতে পারলাম? প্রাইসিং পাওয়ার অফ দ্য কনজিউমাররা কেনার ক্ষমতার মধ্যে, আয়ত্তের মধ্যে তোমার প্রাইসটাকে রাখা দরকার। প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, যাতে একটা ভালো প্রোডাক্ট আর একটা মন্দ প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সিয়েশন করা যায়, তার জন্য কিন্তু প্রাইসটাকে রাখা হয়। যেমন আমি বলেছিলাম অ্যাপেলের ফোনটা কিন্তু প্রাইসটা দেখবে অন্যান্য ব্র্যান্ডের ফোনের থেকে অনেক বেশি রাখা হয়। তার কারণটা হলো যে পণ্যের ডিফারেন্সিয়েশনের জন্য, বলতে পারলাম? এবং মার্কেটিং মেথড ইউজ, তুমি কি মার্কেটিং মেথড ইউজ করছো তার উপরেও কিন্তু
প্রাইস ডিপেন্ড করে, এবং গভর্নমেন্ট রেগুলেশনের উপরেও কিন্তু প্রাইস ডিপেন্ড করে। যেমন হলো কাদের, পেট্রোল, ডিজেল, এগুলো কিন্তু সরকার যে দাম বেঁধে দেয় সেই দামই কিন্তু নিতে হয়, তার বেশি তুমি নিতে পারবে না। বলতে পারলাম? তো আশা করি তোমরা প্রত্যেকেই এই পয়েন্টসগুলো বুঝতে পেরে গেছো। তো আমি এখানে দেখো তোমাদের জন্য এগুলো 1 লাইন 2 লাইন করে করে লিখেও দিলাম, যদি ভুলে যাও তাহলে তোমরা এখান থেকে কিন্তু দেখে ইউজ করতে পারবে। বলতে পারলাম? এবার হলো কি প্লেস হলো কি, যেখানে পণ্যটা তৈরি হচ্ছে আর কাস্টমার যেখানে থাকছে সেটা একই প্লেসে থাকছে না, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং থেকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াটাই হলো, এবং সারা বছর উইদাউট এনি ডিস্টার্ব পৌঁছে দেওয়াটাই হলো প্লেস মিক্সের কাজ। প্লেস মিক্সের হচ্ছে কি, চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন আর ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন রয়েছে। চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন মানে কি, তুমি প্রোডাক্টটাকে কি চ্যানেলের থ্রু দিয়ে পৌঁছে দেবে। যেরকম হচ্ছে, ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি, বিভিন্ন প্রকারভেদ রয়েছে চ্যানেলে, যেমন হচ্ছে জিরো লেভেল, ইনডাইরেক্ট চ্যানেল। জিরো লেভেল কি, ম্যানুফ্যাকচার তৈরি করছে, ডাইরেক্ট গ্রাহকের কাছে যাচ্ছে। এগুলো কোথায় ইউজ করা হয় বলতো, যেগুলো পচনশীল, যেগুলো পচে যায়, সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যে প্রোডাক্টগুলো পচে যাবে সেখানে যদি তুমি চ্যানেল ইউজ করো তাহলে তোমার মালটা পচে যাবে। তাহলে কি হচ্ছে, যে ম্যানুফ্যাকচার ডাইরেক্ট গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে। আবার অনেক সময় কি হয়, ধরো বাটার জুতো ডাইরেক্ট ম্যানুফ্যাকচার করছে এবং তারাই আবার বিক্রি করছে। বলতে পারলাম? ভ্যালুয়েবল জিনিসগুলো, যেরকম ধরো সোনার গয়না, যেরকম ধরো টাটা তানিক্স সোনার গয়নাটাকে প্রস্তুত করছে, তারাই আবার বিক্রি করে দিচ্ছে। বলতে পারলাম? তো এইগুলো তো এখানে প্রস্তুতকারক গ্রাহকের কাছে ডাইরেক্ট যদি পৌঁছে দেয় তাহলে কি হবে, প্রোডাক্টের দামটা কম হবে। ঠিক আছে? আচ্ছা, এই চ্যানেল বিভিন্ন হয়। ইনডাইরেক্ট চ্যানেল, ওটা তো জিরো লেভেল চ্যানেল ছিল। ইনডাইরেক্ট চ্যানেল আবার কি হচ্ছে, 3 প্রকার হয়। একটা হচ্ছে ওয়ান লেভেল মানে কি, ম্যানুফ্যাকচারার, রিটেলার, কাস্টমার। ম্যানুফ্যাকচারার কি করছে, ম্যানুফ্যাকচারার, রিটেলার, তারপরে হচ্ছে কাস্টমারের কাছে যাচ্ছে। এটা হলো ওয়ান চ্যানেল, মানে মাঝখানে একজন রয়েছে ম্যানুফ্যাকচারার। তারপরে হচ্ছে হোলসেলার আবার কি করছে, রিটেলারকে বিক্রি করছে। রিটেলার আবার কি করছে, কাস্টমারকে বিক্রি করছে। তাহলে দেখো এখানে দুটো স্তর রয়েছে। তাহলে 2 লেভেল চ্যানেল। বলতে পারলাম? 3 লেভেল চ্যানেল, যেখানে হচ্ছে কি ম্যানুফ্যাকচারার রয়েছে, সেখানে হচ্ছে তারা অথরাইজড এজেন্টকে বিক্রি করছে। অথরাইজড এজেন্ট আবার কি করছে, হোলসেলারকে বিক্রি করছে। হোলসেলার আবার রিটেলারকে বিক্রি করছে। রিটেলার আবার কনজিউমারকে বিক্রি করছে। বলতে পারলাম? তো দেখো এখানে উদাহরণগুলো একটু প্রত্যেকে ভালো করে মন দিয়ে পড়ে পড়ে যেও। যেরকম দেখো আজকে 2 লেভেল চ্যানেল, 1 লেভেল চ্যানেল কোথায় ইউজ করা হয় আমরা দেখে নিলাম, যেগুলো পচে যায়, যেগুলো তাড়াতাড়ি। আচ্ছা, এবার হচ্ছে কি, জিরো লেভেল চ্যানেল কোথায় ইউজ করা হয় আমরা দেখে নিলাম, যেগুলো পচে যায় তাড়াতাড়ি বিক্রি করতে হবে, সেগুলো হচ্ছে জিরো লেভেল চ্যানেল। 1 লেভেল চ্যানেল কোথায় বিক্রি হচ্ছে, তাহলে টাটা কোম্পানি কি করছে, অনুমোদিত ডিলারদেরকে গাড়ি বিক্রি করছে। এটা হয়ে গেল 1 লেভেল চ্যানেল। বলতে পারলাম? সাবান, চাল, গম, কাপড়, এগুলো যে বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে 2 লেভেল। কারণ আজকে যে ম্যানুফ্যাকচারার সে কি করছে, হোলসেলারকে বিক্রি করছে, মানে বড় বাজারে জামা কাপড়ের দোকান তোমরা প্রত্যেকেই জানো, সেখান থেকে আবার কি করছে, বেহালা বাজারের লোকেরা নিয়ে আসছে, মানে রিটেলাররা আবার বেহালা বাজার থেকে কি করছে, গ্রাহকেরা কিনছে। বলতে পারলাম? তাহলে এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, 2 লেভেল চ্যানেলস। আর 3 লেভেল চ্যানেলস কোথায় ইউজ করা হচ্ছে, এগুলো হচ্ছে বৃহৎ বড় বড় বাজার। যেমন হচ্ছে ধরো কোনো এজেন্ট আছে বা পাইকারি, যেগুলো হচ্ছে বিদেশি যে পণ্যগুলো আমাদের ভারতে বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু 3 স্তরীয় লেভেলে বিক্রি হয়। বলতে পারলাম? এবার দেখো ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। অনেক সময় কি হচ্ছে, শারীরিক বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এমন কিভাবে পণ্য উৎপাদন স্থল থেকে ব্যবহারকারীর কাছে ডাইরেক্ট যাবে। এর জন্য পরিবহন, গুদামজাতকরণ, ঠিক আছে, এইগুলো হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশনের পার্ট। বলতে পারলাম? এর ইম্পর্টেন্স হলো কি, যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে তো দূরে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, কাস্টমারদের কাছে পৌঁছে দিতে হবে। ট্রান্সপোর্টেশন মানে কি, ট্রান্সপোর্টেশন মানে হলো যে স্থানগত বাধা দূর করছে। অর্থাৎ দার্জিলিং এ চা তৈরি হচ্ছে, আসামে চা তৈরি হচ্ছে, মানুষ পশ্চিমবঙ্গে দীঘাতে বসে চা খাচ্ছে সমুদ্রের পাড়ে, তাহলে এটা কি হচ্ছে, ট্রান্সপোর্টেশন না থাকলে এটা পসিবলই নয়। এই ট্রান্সপোর্টেশন কার থ্রু দিয়ে হয়, রেল, সড়ক, এয়ার, ঠিক আছে, এর থ্রু দিয়ে হয়। এফএমসিজি গুড, গ্যাস লাইনের মাধ্যমে দিয়ে যাচ্ছে। বলতে পারলাম? এটা তোমাদের এটার মধ্যে রয়েছে। আর হচ্ছে ওয়্যার হাউজিং কি, যখন তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে বিক্রি হয় না, সেটাকে কি করতে হয়, স্টোর করে রাখতে হয়, যখন মার্কেটে দরকার হয় তখন বিক্রি করতে হয়। দ্যাট ইজ কল হচ্ছে ওয়্যার হাউজিং। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরে গেছো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।